আসসালামু আলাইকুম। সুপার কমান্ডো, আমরা প্রথম থেকেই তোমাদেরকে বলছি যে তোমার মস্তিষ্কের মধ্যে এই চিন্তাটা আনতে হবে যে তুমি প্রত্যেকদিন 4টা সাবজেক্ট পড়তেই পারবা, এবং এটা সত্যিকার অর্থে খুবই সম্ভব। যে কোনো শিক্ষার্থী যদি প্রথম থেকে এই টার্গেটটা করে যে দিনের পর আমি দিনে কমপ্লিট করব, বিলিভ মি, জাস্ট 2 মান্থস, 2 মাসের মধ্যে তোমার সমস্ত সাবজেক্ট কমপ্লিট হয়ে যাবে। এবং আমরা বারবার যেটা বলছি যে প্রথম থেকে 1075 নম্বরের পরীক্ষা। আজকে এই ক্লাসটা শেষ হওয়ার পরে তুমি 150 নম্বরের পরীক্ষা দিবা। একটা 100 নম্বরের হচ্ছে বেসিক মেডিকেল অ্যাডমিশনের কোশ্চেন্সের উপরে অ্যাডমিশন টেস্ট, ওইটার উপরে একদম অ্যাবসলিউটলি ওই রকম একটা পরীক্ষা। আর একটা হচ্ছে যে অ্যাক্টিভ টেস্ট থাকবে 25 নম্বরের উপরে, আর একটা থাকবে অ্যাক্টিভ টেস্ট 25 নম্বর। এবং আমি বারবার বলছি প্রথম থেকে আজকের কাজ আজকে শেষ করতে হবে। এবং রাত 11:55, আজকে একটু দেরি হয়ে যাচ্ছে তোমাদের, কিন্তু আগামী দিন থেকে চেষ্টা করবা কালকে সকাল 10টা আগে একটা পরীক্ষা দিবা সকালে। প্রত্যেক দিন 4টা সাবজেক্ট, তার মানে ইংলিশ সাধারণ জ্ঞান রেগুলার পড়বই, এবং তার সাথে সায়েন্সের 2টা সাবজেক্ট, 4টা সাবজেক্টই পড়বো এবং বুঝে পড়বো। আমি বারবার তোমাদের বলছি যে ভাইয়া দেখো, এই যে কোচিংগুলো শুরু হবে, বিশ্বাস করো সব ছবির কারবার, কোনো পড়াশোনাতে মন নাই। যাবা, ছবি তোমার তোলা আছে, তুমি এই যে গেলা না, তুমি কয়েকদিনে 1 সপ্তাহের মধ্যে তুমি বুঝতে পারবা এই কোচিংগুলোর মূল চেহারা কি। আমি বারবার বলছি, আমি কোনো কোচিংয়ের নাম বলি না, কিন্তু সবার কাহিনী একই। কারণ ভালো টিচার যেটা আছে সব অনলাইনে, অফলাইনে তোমাকে বই দেখায় দেবে। বই দেখানো এটা কি পড়া? তুমি তোমার আব্বা মাকে পাঠাতে, ওরাই বই দেখায় নিয়ে আসবে। বাড়িতে তো হচ্ছে এমনিতে ওই যে ওটাকে কি বলে, গুগল ড্রাইভের মধ্যে দেখে দেখে দেখায় ফেলো। বই দেখানো কোনো পড়া না। সত্যিকার অর্থে পড়া হচ্ছে ওইটা যেটা কঠিন জিনিসকে সহজ করে। তা আমরা তো তোমাকে এই কথাটাই প্রথম থেকে বলছি। এই যে এখন যে দল বেঁধে সবাই যে ভর্তি হচ্ছে, কারণটা কি? কারণ তুমি বুঝতে পারতেছো যে যেই আশা নিয়ে তুমি কোচিং ঢিলাতে গেছো, কি আশা? যে এই কোচিংয়ে গেলে তোমার চান্স হয়ে যাবে। বিশ্বাস করো, এটা মিথ্যা কথা। সব স্টুডেন্টের ছবি কালেকশন করে রাখছে। আমি বারবার বলছি না এই কথা, এবং এটা অক্ষরে অক্ষরে উইথিন 1 উইক আরো ভালো বুঝবা। যারা যত দ্রুত বুঝবা, ঠিক ডিসিশন নিয়ে ঠিকভাবে পড়ো। এবং বারবার একটা জিনিস বলছি ভাইয়া, বিশ্বাস করো, তোমার ব্রেইনে কিন্তু তথ্যটা রাখতে হবে। বইয়ে কি আছে সেইটা তথ্য বইয়ে থাকলে লাভ নেই, তোমার ব্রেইনে থাকতে হবে। তাহলে বইয়ের তথ্যটা ব্রেইনে ট্রান্সফার করতে গেলে ব্রেইনের সাথে ব্রেইনের কানেকশন হতে হবে। আমরা যে তোমাকে হচ্ছে যে মাথা থেকে পড়াই, মাথার সাথে মাথার কানেকশনটা ইজি হয়। আর যখন তোমাকে বই দেখে পড়াবো, তখন কিন্তু বই থেকে মাথায় ট্রান্সফার হবে না তো সহজে। কারণ জড় পদার্থের সাথে তো জীবের সম্পর্ক এরকম হয় না, তো জীবের সাথে জীবের কানেকশন। এই কারণে মাথা থেকে যখন পড়াই, আমরা বারবার স্টুডেন্টদের জিজ্ঞেস করছি যে এই বই দেখে 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 বলি কি, কয় ভাই ওইটা মাথায় ঢুকে না। পরে দেখলাম ও আচ্ছা, মাথা তো ঢুকবে না, এটা আমরা জানি, কিন্তু তোমাদের কাছ থেকে আমরা বারবার এটা শুনছি। কারণটা কি? কারণ আমি যখন ব্রেইন থেকে তোমাকে পড়াটা দেই, তখন তুমি আমার ব্রেইন থেকে তোমাকে এই ডিজিটাল বোর্ডে পড়াইলাম, ওইটা আবার তোমার ব্রেইনে গেল। তার মানে কি, মাথার সাথে একটা মাথার কানেক্টিভিটি আছে। আর যখন বই দিলাম, তখন তুমি বই দেখে দেখে আচ্ছা এটা কি হবে রে বাবা, বই দেখে দেখে মাথায় এরকম ঢুকে না। এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা, প্রথম থেকে যা কিছু পড়ছে কন্টিনিউয়াস রিভিশন হবে। আজকে ক্লাসটা আমরা ইনশাআল্লাহ দ্রুততার সাথে শেষ করব। এবং নিশ্চয়ই বুঝতে পারছো যে তুমি যে এই ক্লাসের যে উপরে যে টাইটেল, সেখানে তুমি দেখবা কমপ্লিমেন্টারি রিভিশন ক্লাস। মানে এটা কিন্তু আমাদের সিলেবাসের মধ্যে যে স্কেডিউল তুমি পেয়েছো, সেখানে কিন্তু এই ক্লাসটা নাই, এটা এক্সট্রা। কেন? আমরা মন চাইলে এক্সট্রা তোমাকে পড়াইতে পারি, কারণ আমরা যেটা দিয়েছি সেইটার চাইতে বেশি পড়াবো ইনশাআল্লাহ। এবং খেয়াল করবা, 2 মাসের মধ্যে তোমার পুরো সিলেবাস শেষ হবে। বারবার আমি বলছি যে ভাইয়া, তোমরা যে কোনো জায়গায় ভর্তি হওয়ার ক্ষেত্রে ক্লাস দেখে ভর্তি হও। এই কথাটা কি তোমাকে আমি বলছি না? তাহলে তোমরা এই যে এখন যে টাকা পয়সা, অনেক আমাকে অফিস থেকে বললো, স্যার অনেক স্টুডেন্ট কাছে হ্যাঁ 16, 18, 20 হাজার টাকা দিয়ে ভর্তি হচ্ছে, যা দেখতেছি বই দেখাচ্ছে, কোনো কিছু বুঝতেছি না। তো এই কথাটা তো তোমাকে আমরা আগের থেকে বলছি। তো এই যে এখন বুঝছো, এখনো সময় আছে, ঠিক হয়ে যাও। তুমি যদি আমাদের সাথে কোথাও ভালো পড়ো, সেখানে পড়ো। আর যদি দেখো যে আমরা নাম্বার 1 পড়ি, তাহলে এখানে পড়ো। এইটা একদম ক্লিয়ার কাট মেসেজ। এবং বারবার বলছি ভাইয়া, ডিসিশন তোমাকে কুইক নিতে হবে। অ্যাডমিশন টেস্ট দেখতে দেখতে চলে আসবে। এবং মাথায় রাখবা, তুমি যেটা অর্জন করবা, তুমি যদি ভালো রেজাল্ট করো, সব কোচিং তোমাকে নিয়ে টানা এসরা করবে, সবাই ছবি। আর ফেল করলে আমাদের স্টুডেন্টে ছিল না, এটা কবে? তুমি বুঝো না মূর্খ? তা তোমার মতন মূর্খ যে তোমার, ঠিকই আছে, ব্যবসা তো এইভাবেই হয়। তাই বারবার তোমাকে বলতেছি যে ভাই, ক্লাসটা দেখে ভর্তি হও। তুমি ক্লাস না দেখে যায় ভর্তি হইছো, এখন যা দেখতেছো বইয়ের মধ্যে খালি দাগানো চলতেছে। আরে ভাই, আমি তোমাকে বলছি না, অফলাইনে হাজার হাজার টিচার কোথা থেকে দিবে? টিচার আছে যে ভালো পড়ায়, সে যে অন্য আরেক জায়গায় পড়াবে, তো নিজে কোচিং দিবে। আমি যে অন্য জায়গায় কোচিং পড়াবো, সবচেয়ে যে ভালো টিচার সে তো নিজেই প্রতিষ্ঠান দিবে, সেখানে মানুষের পিছনে দৌড়াবে। এই কমন সেন্সটা তোমাদের মাথার মধ্যে নাই। তো এখন নিজে যে লসটা খাইছো, এটা এখন তাও যে তোমার আগের থেকে বলছি, সতর্ক যারা অনেক কিছু করার নাই, এখন ঠিক হয়ে যাও। এবং আমি একটা জিনিস বারবার বলছি ভাই, তুমি যত টাকা খরচ করো, আমাদের সার্ভিস কোথাও পাবা না ইনশাল্লাহ। কারণ আমার চাইতে ভালো পড়াইতে হয়, এরকম টিচার আনতে হবে, এবং এইরকম করে তাকে বুঝাইতে হবে। যদি পারে তাহলে ওকে ফাইন, সেইখানে আমরাই পাঠাই দিব। এবং বারবার বলছি, প্রত্যেকদিন একাধিক সাবজেক্ট পড়ো, প্রত্যেকদিন এরকম করে রিভিশন চলবে।
রাতে তাড়াতাড়ি ঘুমাইতে হবে, প্রত্যেকটা দিন টার্গেট নিতে হবে যে 6 থেকে 10 ঘন্টা নিজে পড়বো এবং বাকি টাইম কন্টিনিউয়াস হচ্ছে রিভিশন, পরীক্ষায় সারাদিন ব্যস্ততার মধ্যে থাকবে এবং রুটিন অনুযায়ী ইনশাল্লাহ পড়তে থাকবো। ঠিক আছে, তাহলে আমরা শুরু করে ফেলি, দেখি যে কি অবস্থা রয়েছে। আচ্ছা, প্রথমে ইংলিশ পড়ি, তারপরে জেনারেল নলেজে যাবো। ঠিক আছে, যেহেতু ইংলিশটা বেশি স্টুডেন্টরা ভয় পেয়ে যায় এবং মেডিকেল অ্যাডমিশনে আমরা জানি ইংলিশ হচ্ছে গেম চেঞ্জিং। তাই ইংরেজিতে 15তে ইনশাল্লাহ 15 পাবো। অনেকে বলে যে 15 পাওয়া যায় না, মিথ্যা কথা, জানাই না ইংলিশ কেমনে পড়তে হয়। আমরা তোমাকে যা পড়াবো, যা প্র্যাকটিস করাবো এবং আমাদের যে বই 20টা বইয়ের মধ্যে তো ইংলিশও আছে, তুমি দেখবা ইনশাল্লাহ তোমার মাথায় চলে আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, এই জিনিসটা খুব ভালো করে মাথায় রাখবা। তাহলে আমরা শুরু করি, দেখি জাস্টিস শুড বি ডান টু দ্য ভিকটিম। এই জাস্টিসটা কোন পার্টস অফ স্পিচ? দেখো, আমি যদি বলি হোয়াট শুড বি ডান টু দ্য ভিকটিম, হোয়াট দ্বারা প্রশ্ন করে যদি আমরা উত্তর পাই তাহলে সেটা নিঃসন্দেহ হচ্ছে নাউন। তাহলে লিখে ফেলো, হোয়াট দ্বারা প্রশ্ন করে উত্তর পেলে সেটা কি হয়ে যাবে বলো? নাউন। তাহলে হোয়াট দ্বারা প্রশ্ন করছি আমরা জাস্টিস, সেটা হচ্ছে নাউন। অনেকে মনে করে এটা অ্যাডজেক্টিভ, মোটেই না। একটা লাইন লিখে ফেলো, আমি যা বলবো কন্টিনিউয়াস লিখতে থাকো। অ্যাডজেক্টিভ কখনো বাক্যের সাবজেক্ট হয় না, অ্যাডজেক্টিভ কখনো বাক্যের সাবজেক্ট হয় না, কখনো বাক্যের সাবজেক্ট হয় না। দ্রুত লিখে ফেলো, বাক্যের সাবজেক্ট হয় না, কখনো হয় না। তার মানে যেটা অ্যাডজেক্টিভ হবে সেটা কখনো বাক্যের সাবজেক্ট হবে না। এই বাক্যের সাবজেক্ট কে? জাস্টিস। তার মানে এটা তো অ্যাডজেক্টিভ হইতেই পারবে না। তাহলে এটা অবশ্যই কি হোয়াট দ্বারা প্রশ্ন করে উত্তর পেয়েছে, এটা নাউন। নাউনের মধ্যে টাইপ আছে, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবলের মধ্যে কোনটা? এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কি নাউন বলতো? অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, তার মানে এই নাউনটাকে তুমি টাচ করতে পারবে না, এটা অনুভবের ব্যাপার, এটা টাচ করতে পারবে না। ঠিক আছে, তাহলে এটা ভালো করে খেয়াল করবা। নেক্সট, হুইচ অফ ইন দ্য ফলোইং সেন্টেন্স ইজ অ্যাডভার্ব? মানে 4টা বাক্য আছে, এই 4টা বাক্যের মধ্যে কোন বাক্যের আপ শব্দটা হচ্ছে অ্যাডভার্ব। ওকে, তাহলে আমরা দেখি যে কি হতে পারে। দি আপ ট্রেন, এবং এই টাইপের কোশ্চেন মেডিকেল অ্যাডমিশনের মোস্ট ইম্পর্টেন্ট। এই যে যা শুরু করছে এগুলো থেকে মেডিকেল অ্যাডমিশনের কোশ্চেন আসবে। এই জন্য খুব ভালো করে একদম রেডি হয়ে যাও, দেখবা যে ইনশাল্লাহ মাথায় ঢুকে যাবে যে আচ্ছা এটা এরকম করে করতে হয়। দি আপ ট্রেন উইল কাম সুন। লক্ষ্য করো, এই যে ট্রেন শব্দটা এটা নাউন, নাউনের আগে যেটা আপ আছে এই আপটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। ওকে ফাইন। আওয়ার সিস্টেম শুড বি আপ বাই দ্য নুন। শুড বির পরে যে শব্দটা বসে সেটা একটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। শুড বি ওকে, শুড বি নাইস, শুড বি ফাইন, শুড বি বিউটিফুল। তার মানে শুড বি এর পরে যে শব্দটা হয় সেটা একটা অ্যাডজেক্টিভ হয়। যা বলছি লিখে ফেলো, সাথে সাথে নোট ডাউন করে ফেলো। ওকে, এরপরে যেটা রয়েছে, দে লিভ আপ ইন দ্য মাউন্টেন্স। এই দেখো, লিভ হচ্ছে ভার্ব, এই ভার্ব সম্বন্ধে তথ্য দিচ্ছে, আপটা হচ্ছে অ্যাডভার্ব। তার মানে আপটা হচ্ছে অ্যাডভার্ব। এটা কি বলো? অ্যাডভার্ব। ওকে ফাইন, এটা উত্তর পেয়ে গেছি। তারপর আমরা সবগুলো বলবো। উই হ্যাড আওয়ার আপস অ্যান্ড ডাউনস। আওয়ার হচ্ছে পজিটিভ, পজিটিভের পরে যে শব্দ থাকে সেটা হচ্ছে নাউন। কি হবে বলো তো? নাউন। তার মানে উই হ্যাড আওয়ার আপস অ্যান্ড ডাউনস, এই পজিটিভের পরে যে শব্দ এটা হচ্ছে নাউন। ঠিক আছে, এবং ইন্টারেস্টিং পয়েন্ট, আপস অ্যান্ড ডাউনস, এই ডাউনসটা একটা নাউন। একই জাতীয় পার্টস অফ স্পিচ যুক্ত হয়, একই জাতীয় পার্টস অফ স্পিচ কি হয় বলো? যুক্ত হয়। তাহলে যেটা রয়েছে এখানে আপ কোন বাক্যের হচ্ছে অ্যাডভার্ব? সি নাম্বারটা, দে লিভ আপ ইন দ্য মাউন্টেন্স। ওকে, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ক্যান বি ইউজড অ্যাজ এ ভার্ব? এখানে 4টা হচ্ছে কালার আছে, গ্রিন, অরেঞ্জ, রেড, ব্লু। আচ্ছা বলো তো, আমরা সারা পৃথিবী কোন রং করতে চাই? যে কেউ বলবে যে ভাই আমরা সারা পৃথিবী সবুজ করতে চাই। এই জন্য সবুজ যে কালারটা গ্রিন, এটাকে ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে। কি হিসাবে বলো? ভার্ব হিসাবে। তাহলে গ্রিন যে রয়েছে এটা হচ্ছে ভার্ব। ওকে ফাইন, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এগুলো। Although she was tired, she went to work. এখানে although-টা কোন পার্টস অফ স্পিচ? দেখো, যে কোনো ক্ষেত্রে যখন তুমি পড়তে যাবে তোমাকে মাথায় রাখতে হবে এইটা কয়টা ফাইনাইট ভার্ব আছে। দেখো, she was tired, এই ওয়াজটা একটা ফাইনাইট ভার্ব, ওয়েন্টটা একটা ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বটা কি? যেই ভার্বটা সাবজেক্টের পার্সন চেঞ্জ হলে চেঞ্জ হইতে পারে, পার্সনের কারণে চেঞ্জ হইতে পারে। পার্সনের কারণে যেই ভার্ব চেঞ্জ হয়, পার্সন এর কারণে যেটা পরিবর্তন হয়, পার্সনের কারণে যে ভার্ব চেঞ্জ হইতে পারে, যে ভার্ব কি হয় বলো? পরিবর্তন হয়, সেটাকে ফাইনাইট ভার্ব বলে। আমি একটা এক্সাম্পল দিই, যেমন আমি যদি বলি হি নোস হাউ টু সুইম, হাউ টু সুইম। লক্ষ্য করো, হি নোস, এখানে হি এর সাথে যে নোস হয়েছে। এবার আমি যদি বলি আই নো হাউ টু সুইম, হাউ টু সুইম। লক্ষ্য করো, এখানে দেখো আই এর পরে এখানে নো হয়েছে আর হি এর পরে নোস হয়েছে, কিন্তু ইন্টারেস্টিং জিনিস, হাউ টু কিন্তু দুই জায়গায় একই আছে। এই যে হাউ এর পরে টু সুইম, এই যে টু প্লাস ভার্ব, এটা কিন্তু দুই জায়গায় সেম আছে। তার মানে হচ্ছে পার্সন চেঞ্জের কারণে যদি কোনো ভার্বের রূপ চেঞ্জ হয় তাহলে সেই ভার্বটার একটা স্পেশাল নাম আছে। কি নাম সেটা? ফাইনাইট ভার্ব। কি নাম? ফাইনাইট ভার্ব। এবং ইন্টারেস্টিং জিনিস আরেকটা বৈশিষ্ট্য আছে, সেটা কি জানো? টেন্সের কারণে যে ভার্বের রূপ চেঞ্জ হয়, টেন্সের কারণে ভার্বের যে রূপ পরিবর্তন হয়, ভার্বের যে রূপ পরিবর্তন হয় সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। কিরকম? যেমন আমি যদি বলি যে হি
প্লেস। আবার আমি যদি বলি হি প্লেড, লক্ষ্য করো তো এই যে প্লেস শব্দটা এটা ছিল ভার্বের প্রেজেন্ট ফর্ম, এইখানে প্লেড হয়ে গেছে ভার্বের পাস্ট ফর্ম। তার মানে এই ভার্বের রূপটা টেন্সের কারণে চেঞ্জ হয়ে যাইতে পারে। তার মানে একটা ভার্বের রূপ যদি টেন্সের কারণে চেঞ্জ হয় সেটা ফাইনাইট ভার্ব, একটা ভার্বের রূপ যদি পার্সনের কারণে চেঞ্জ হয় সেটা ফাইনাইট ভার্ব। সারা জীবন যাতে ভুল না হয়, তাহলে ফাইনাইট ভার্ব যদি থাকে তাহলে সেটা একটা ক্লজ। কি নাম বলো? ক্লজ। ক্লজ মানে খণ্ড বাক্য। এবং ইন্টারেস্টিং পয়েন্ট, দুই দিকে যদি দুইটা ক্লজ থাকে, দুইটা ক্লজকে জুড়ে দিবা, কানেকশন যেটা দিয়া করবা সেটাও আরেকটা সি দিয়েই সেই পার্টস অফ স্পিচের বানান, তার নাম হচ্ছে কনজাংশন। তার মানে হচ্ছে দুই দিকে যদি দুইটা ক্লজ থাকে, দুইটা ক্লজের প্রথম বর্ণ সি, মাঝখানে থাক, সামনে থাক, পেছনে থাক, যেই পার্টস অফ স্পিচ দিয়ে দুইটাকে যুক্ত করে দিবা সেইটা হচ্ছে সি কনজাংশন। তাহলে এই অলদো, অনেকে মনে করে কনজাংশন মধ্যে সবসময় মাঝখানে থাকতে হয়, মোটেই না। এই অলদো এখানে প্রথমে আছে, কিন্তু সে মূলত এই যে ওয়াজটা একটা ফাইনাইট ভার্ব, ওয়েনটা একটা ফাইনাইট ভার্ব, এই দুইটা ক্লজকে জুড়ে দিচ্ছে অলদো। এই অলদো হচ্ছে একটা কনজাংশন। মোস্ট ইম্পর্টেন্ট, ভালো করে খেয়াল রাখবা। মোস্ট অফ দ্য স্টুডেন্টস এই জায়গাটায় ভুল করে, ঠিক আছে? আর খেয়াল রাখবা, ভয়েস ফাইনাইট ভার্বে হয় না, ভয়েস হয় ট্রানজিটিভ ভার্ব। এই তোমাদের অনেকেরই একটার সাথে আরেকটা পড়া মিলাই ফেলো, ট্রানজিটিভ ভার্বের ভয়েস হয়, ঠিক আছে? আমি জানি এই ফাইনাইট, নন ফাইনাইট, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ অনেক ইংলিশে পড়াশোনা করে স্টুডেন্ট মাথার মধ্যে রাখতে পারে না। খুবই সহজ জিনিস, বুঝে না যে ফাইনাইট এটা হচ্ছে যে, খেয়াল রাখবা, সহজ করে বলি, এটা বাংলা কি? সমাপিকা, ঠিক না? তার মানে হচ্ছে যেই ভার্বটা সমাপিকা, এটা বাংলায় বুঝাইলে এটা অন্য ক্লাসে চলে যাবে, এইখানে বলি আগে। তুমি সহজ করে খেয়াল রাখবা, যেই ভার্বটা সহজভাবে খেয়াল রাখবা যে টেন্সের কারণে চেঞ্জ হতে পারে বা পার্সনের কারণে চেঞ্জ হয়, সেটা ফাইনাইট। নন ফাইনাইট যেটা চেঞ্জ হবে না। আর ট্রানজিটিভ হচ্ছে কি, যেটার অবজেক্ট আছে, আর ইনট্রানজিটিভ কি যেটার অবজেক্ট নাই। খুব ভালো করে মাথার মধ্যে রাখো, আমি আস্তে আস্তে আসবো, দেখবো ইনশাল্লাহ। দি সান ইজ আপ, তাইলে সান ইজ কি? আপ। যে কেউ বলবে যে ভাইয়া মানে হোয়ার ইজ দ্য সান, সানটা কোথায় আছে? তাহলে উপরে আছে, আপ। তাহলে হচ্ছে এটা একটা কোথায় দিয়ে প্রশ্ন করলে উত্তর পাচ্ছি, তাহলে অ্যাডভার্ব। সাধারণত কোথায় দ্বারা প্রশ্ন করে যদি আমি উত্তর পাই তাহলে অ্যাডভার্ব লিখে বলো। কোথায়, কখন, কিভাবে দ্বারা প্রশ্ন করে উত্তর পেলে অ্যাডভার্ব লিখে বলো। কোথায়, কখন, কিভাবে, এইটা দ্বারা যে প্রশ্ন করে আনসার পাই তাহলে সেটা কি হয়ে যাবে বলো? অ্যাডভার্ব হয়ে যাবে, অ্যাডভার্ব। আমি কিন্তু দৌড়বো এর পরে, দেখবো যে কিরকম পারছো, ঠিক আছে? স্যার ফাইনাইটের এক্সাম্পল দেন। ফাইনাইটের এক্সাম্পল তো কয়েকটা দিয়েছি, আরেকবার একটু বলছি, দেখো। আই ওয়ান্ট টু প্লে, হি ওয়ান্টস টু প্লে, দে ওয়ান্টেড টু প্লে। লক্ষ্য করো তো এখানে এই যে টু প্লাস ভার্ব, টু প্লাস ভার্ব, টু প্লাস ভার্ব, এটা কি কোনো চেঞ্জ হয়েছে? হয় নাই। আই এর সাথে এখানে ওয়ান্ট ছিল, হি এর সাথে ওয়ান্টস, ভার্বের রূপ পার্সনের কারণে চেঞ্জ হয়ে গেছে। হি এর সাথে ছিল ওয়ান্ট, দে এর সাথে হচ্ছে ওয়ান্টেড, টেন্সের রূপের কারণে এইটা চেঞ্জ হয়ে গেছে। তার মানে পার্সনের কারণে চেঞ্জ কিংবা টেন্সের কারণে, এই দুইটার একটা বৈশিষ্ট্য মিললেই হবে। দুইটা মিললে আরো ভালো, একটা মিললেই হয়ে যাবে, তাহলে সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব, ঠিক আছে? কালকে, আজকে তোমাদের রাতে তিনটা পরীক্ষা আছে। একটা 100 নম্বরের বেসিক মেডিকেল অ্যাডমিশন টেস্ট, একটা আছে অ্যাক্টিভ টেস্ট কেমিস্ট্রি, একটা অ্যাক্টিভ টেস্ট হচ্ছে জুলজির। আর আগামীকালকে রুটিনটা দেখো, আগামীকালকে রুটিন অনুযায়ী কি আছে, কালকে রুটিনটা দেখলে আমার তো আর মুখস্থ থাকে না। তো রুটিন পাইছো না, পেজের মধ্যে রুটিন আছে, দেখো তোমাদের প্রাইভেট গ্রুপে রুটিন আছে, দেখলেই তো বুঝে ফেলবা যে এটা আসলে ওই দিন কি রয়েছে, ঠিক আছে? বুঝতে পারছো আমার কথা আমি কি বলছি? ওকে ফাইন। তাহলে দিস সান ইজ আপ, এটা হচ্ছে অ্যাডভার্ব। ওকে, ইস বয় উইল গেট এ প্রাইজ, বয়টা হচ্ছে নাউন, তার ইজ আছে, তাহলে ইস হচ্ছে অ্যাডজেক্টিভ। আচ্ছা, অনেকে কয় যে ভাই আপনি বলছেন অ্যাডজেক্টিভ কোনো বাক্যে সাবজেক্ট হয় না, এখানে ইজ আছে। ইজ ভাই এই বাক্যে সাবজেক্ট না, সাবজেক্ট হচ্ছে বয়। সাবজেক্ট মানে যাকে কেন্দ্র করে বাক্যটা গঠিত হয়। সাবজেক্ট কি বলতো? যাকে কেন্দ্র করে বাক্যটা গঠিত হয়। ট্রাক হারিয়ে ফেলছো, সবচেয়ে ভালো যেখানে পড়ায় সেখানে পড়া। আমাদের কাছে আমি জানি না, তুই আমাদের কাছে পড়তেছ আমি জানি না। সবচেয়ে ভালো ট্রাকে আসার সবচেয়ে সেরা বুদ্ধি হচ্ছে ডায়েরি মেনটেন করে প্রত্যেক দিনের প্রত্যেক ঘন্টা ব্লক করে করে কাজ করা, এবং ফিউচার ওইটা দেখা যায়। 6 ডিসেম্বর পরীক্ষা হলে ইনশাল্লাহ অসাধারণ পরীক্ষা দিয়ে চান্স পাচ্ছি। 3 বা 10 জানুয়ারির মধ্যে যেই দিনে পরীক্ষা হোক অসাধারণ পরীক্ষা দিচ্ছি, এবং নভেম্বরের 10 তারিখের মধ্যে সব সিলেবাসের সব পড়া কমপ্লিট করে ফেলছে। এটা এখন থেকে ব্রেনের মধ্যে আনতে হবে। প্রি মেডিকেলে ইয়া করছো গত, তাহলে যোগাযোগ করো। কি কারণে তুই প্রি মেডিকেল, তোমাকে হয়তো লিঙ্ক পাঠিয়েছে, যোগাযোগ করো অফিসের সাথে যে কি ব্যাপার তোমার, তোমাকে লিঙ্ক সবাই পাচ্ছে, তুমি পাইলে না, কি কারণে? তা তোমাকে অ্যাক্টিভ থাকতে হবে না, মানে তোমাকে অ্যাক্টিভ তো থাকতে হবে। 1 নাম্বার পরে কোচিংয়ে গেছো না, বেশিরভাগ স্টুডেন্ট আমরা জানি। আমি তো বলছি কোচিংয়ে যাই, দেখে আসো, বিশ্বাস করো আমি তোমাকে সত্যি কথা বলছি। তুমি কি মনে করছো যে
তুমি তো একটা নাম্বার মাত্র, প্রত্যেকটা স্টুডেন্ট। ওরা তো সব ছবি রেডি করে বসে আছে, যে চান্স পাক সব ছবি নিয়ে আসবে, ও টাকা খাওয়াবে, ছবি কি কয় এটা সেলিব্রেশন, হ্যান ত্যান সব। তুমি মরো বাঁচো, কিচ্ছু নেই। আমরা তো তোমাকে বলছি যে প্রত্যেকটা স্টুডেন্টকে আমরা গুরুত্ব দিয়ে পড়াই, তুমি পড়লে অসাধারণ কিছু করবা। ঠিক আছে, এই জিনিসটা খুব ভালো করে মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার দেখো ইচ বয় উইল গেট এ প্রাইজ। বয়টা হচ্ছে নাউন, তার আগে ইজ যেটা রয়েছে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আচ্ছা, ইউ আর বাট এ চাইল্ড। বাট শব্দটা 6টা পার্টস অফ স্পিচ হতে পারে, এটা নিয়ে আমরা ডিটেলস আরো বলবো। এখানে ইউ আর অনলি এ চাইল্ড, অনলি অর্থ যদি বোঝায় তাহলে কি হবে, বাটটা অ্যাডভার্বের মতো কাজ করে। বাট যখন অনলি অর্থ ব্যবহার হয় অ্যাডভার্ব, বাট যখন এক্সেপ্ট অর্থ বোঝায় কি অর্থে বলো, এক্সেপ্ট অন প্রিপজিশন। ভালো করে সাথে সাথে যা বলছি মুখস্থ করে ফেলো, একটুও যাতে কোথাও গ্যাপ না থাকে ইনশাআল্লাহ। ঠিক আছে, পড়া কোথায়, জিকে ইংলিশের গ্রুপ প্রত্যেকটাতে অ্যাড করবে, টেনশনের কারণ নাই, এক করতেছে কোনো টেনশনের কারণ নেই। দেয়ার আর মেনি কোকোনাট ট্রিজ অন সাইড অফ দ্য রোড। আচ্ছা, লক্ষ্য করো, মোস্ট ইন্টারেস্টিং। শোনো, পড়ার কমেন্টস করতে যাবে, না হলে পড়ার ফ্লো কিন্তু স্লো হয়ে যাবে। ঠিক আছে, ওকে। দেখা যাবে যে পড়ার যে ফ্লোটা থাকে সেটা দেখা যাবে যে হচ্ছে যে পরে ডিস্টার্ব হয়ে যাবে। আচ্ছা, লক্ষ্য করো, দেয়ার আর মেনি কোকোনাট ট্রিজ অন সাইড অফ দ্য রোড। আচ্ছা, লক্ষ্য করো, যদি এখানে এই যে দেখো, এখানে এটার উত্তর কিন্তু আইদার, তারপরে এটা কি বলবো যে এখানে একটা জিনিস বলে রাখি, আইদার শব্দটা যে আছে, আইদার সাইড অফ দ্য রোড, এখানে একটা জিনিস আগে বলি। ঠিক আছে, এইটার উত্তর কিন্তু আইদার বোথ দুইটাই হয়, কিন্তু একটা ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি বলি, বোথ থাকলে এখানে সাইডস দেওয়া লাগতো, কারণ বোথ শব্দটার পরে অবশ্যই প্লুরাল দিতে হবে। তো এখানে তো প্লুরাল দেয়নি, নাউনের সিঙ্গুলার ফর্ম, তার মানে এটা বোথ হবে না, আইদার হবে। দেয়ার আর মেনি কোকোনাট ট্রিজ অন আইদার সাইড অফ দ্য রোড। ওকে, অন আইদার সাইড অফ দ্য রোড। ওকে, হ্যাঁ, আইদারই হবে। আচ্ছা, 9 নম্বর, তোমরা একটু সাথে সাথে একটু ইয়া করো, আমি তো ব্যাখ্যা করবোই, তোমরা একটু উত্তর দেওয়ার চেষ্টা করলে আমি একটু রিল্যাক্স করে করে পড়াইতে পারি, ঠিক না? দেয়ার ইজ মোর টক ইয়েট টু বি টোল্ড। এই যে ইয়েট শব্দটা আছে, ইয়েট, লক্ষ্য করো, এই যে ইয়েট শব্দটা, এইটা মূলত এই মোর শব্দটা আছে না, মোর, দেয়ার ইজ মোর টক ইয়েট টু বি টোল্ড। এই ইয়েট শব্দটা মূলত এই মোর শব্দটা, মোর এবং এই টু বি টোল্ড, এই ভার্ভ, এক কথায় ভার্ভকে, অ্যাডভার্বকে, অ্যাডজেক্টিভকে যেটা মডিফাই করতে পারে সেটা আরেকটা অ্যাডভার্ব। তার মানে দেয়ার ইজ মোর টক ইয়েট টু বি টোল্ড। মূলত এই ইয়েটটা তুমি খেয়াল করো, তোমার এই মোর দিয়ে বেশি বুঝতে সমস্যা হবে। এই টোল্ডের সাথে সম্পর্ক ধরো, টোল্ড, এই যে ভার্বের পাস্ট পার্টিসিপল কিন্তু একটা অ্যাডজেক্টিভের কাজ করে, তার মানে এই টোল্ডের সাথে সম্পর্ক ইয়েট, এই ইয়েটটা হচ্ছে একটা অ্যাডভার্ব। কি হবে বলো, একটা অ্যাডভার্ব হয়ে যাবে। ঠিক আছে, ওকে, ফাইন। হ্যাঁ, তাহলে এই ইয়েটটা কি হবে বলো তো, একটা অ্যাডভার্ব। ধরবো কিন্তু একটু পরে, দেখি। ইয়েট দেয়ার ইজ টাইম টু মেন্ড দ্য থিং। দেখো এখানে ইয়েট শব্দটা যে রয়েছে, যে কেউ বলবে যে ভাই এটা তো খুবই সহজ, আমরা বুঝতে পারছি, ইয়েট দেয়ার ইজ টাইম টু মেন্ড দ্য থিং। এখন অনেক কথা বাকি আছে, ঠিক না? মনে হয় যে হ্যাঁ, যে ঠিক আছে ভাই, তাহলে এটা যেটা রয়েছে এটা ইয়েট দেয়ার ইজ টাইম টু মেন্ড দ্য থিং, সময়ের ব্যাপার স্যাপার ইয়েট দিয়ে বোঝাচ্ছে, এটা অ্যাডভার্ব। কে বলো, অ্যাডভার্ব বোঝাচ্ছে। তাহলে দেখো, অলওয়েজ, ডেইলি। এই যে ওয়াসিউজ্জামান সাকিব ফোন করলো, অফিসের লোক বেরোতে বলে অ্যাড করতেছি, পরে আর মনে থেকে ওয়াসিউজ্জামান সাবিজ বলছে অফিসে যারা কাজ করে তাদের, আচ্ছা অফিসে যারা কাজ করে আমি একটু বলি, এরা খুবই অ্যাক্টিভ আছে, এটা অ্যাক্টিভ বলা যাবে না বিয়া। আমরা আসলে এত বেশি ফোন আসতেছে এখন, একটা ফোন কথা বলতেই দেখা যাচ্ছে আরো 7-8টা ফোন চলে আসতেছে, মানে প্রতি মিনিটে। তো এইখানে যেটা জিনিস হয়েছে, আমরা হচ্ছে যে আমাদের ওয়েবসাইটে তো তোমরা পরীক্ষা দাও, ক্লাসগুলো তো তোমরা করো, 20টা বইও পাচ্ছ। তা আমরা হচ্ছে আমাদের টার্গেট রয়েছে ইনশাল্লাহ এই সপ্তাহের মধ্যে হচ্ছে যে তোমাদের এই ভর্তির প্রক্রিয়াটা এবং হচ্ছে যে এই মানে এমনিতে অন্যান্য জিনিসগুলো তো ওয়েবসাইট আছে, ভর্তির প্রক্রিয়াটা ওয়েবসাইট কেন্দ্রিক করে ফেলা এবং লিঙ্কের ব্যাপারটা ওয়েবসাইট কেন্দ্রিক করে ফেলা, তাহলে সবাই হচ্ছে দ্রুততার সাথে ইয়া করতে পারবা। ঠিক আছে, বুঝতে পারছো? পরে ওই যে মনে থাকে না কেন, মনে ব্রেন তো আসলে মনে থাকার কাজ না, প্রচুর ফোন আসতেছে, ওরা সবসময় কন্টিনিউয়াস ফোন আসতেছে এবং প্রত্যেকটা ফোনেই হচ্ছে যে সবাই সবসময় বিজি থাকতেছে। তাই এইটা 2-1 দিনের মধ্যে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। ভাই একসাথে 2টা অনলাইন প্ল্যাটফর্মে ভর্তি হওয়া কি ঠিক হবে কিনা? 2টা কেন, 10টাতে ঠিক হবে, কোনো সমস্যা নাই। কিন্তু সবচেয়ে ভালো যেখানে পড়বা সেইখানে পড়তে হবে, বাকিগুলো টাকা এমনিতে ফি সাবিলিল্লাহি তাআলা। বুঝতে পারছো আমার কথা? ক্লাস যেখানে সবচেয়ে ভালো পড়ায় সেখানে টাকা সবাইকে দিলে সবাই খুশি। বুঝতে পারছো? তুমি দেখো যে নাম্বার 1 কোথায় পড়ায়, সেখানে ভর্তি হও, তাহলে সবচেয়ে পারফেক্ট। আচ্ছা, তাহলে ইয়েট হচ্ছে এখানে অ্যাডভার্ব, হি হ্যাজ ডান রং। ওকে, বুঝতে পারছো আমার কথা? আর আমি তো লাইভে আসতেছি, আমার সাথে তো কথা বলতেই পারছো। প্রিফ্রন্টাল কর্টেক্স কম কাজ করা, প্রিফ্রন্টাল কর্টেক্স এবং হিপ্পোক্যাম্পাসের যে ব্যাপারটা আছে, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, হি হ্যাজ ডান রং, লক্ষ্য করো, ডানটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এটা কি বলো, অ্যাডজেক্টিভ।
অ্যাডজেক্টিভ সম্বন্ধে তথ্য দিচ্ছে রং, এটা হচ্ছে অ্যাডভার্ব। এটা কি বলো? অ্যাডভার্ব। তাহলে 11 নম্বর, হি হ্যাজ ডান রং। আর এই বাক্যটা যদি থাকতো এরকম, হি হ্যাজ ডান নো রং, নো রং, তখন এই রংটা কিন্তু নাউন হইতো। এতে বলো নাউন, নো এর পরে নাউন। কিন্তু এখানে হি হ্যাজ ডান রং, এই ভার্বের পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ সম্বন্ধে তথ্য দিলে এটা অ্যাডভার্ব। দেখো কোনো নিয়ম টিয়ম কিন্তু আলোচনা করেন, এমনিতে বলছি, হ্যাঁ। তারপরে কিন্তু তোমরা একটু বুঝতেছো কিনা সেটা দেখো। তাহলে এখানে এটা হচ্ছে কি বলো? একটা অ্যাডভার্ব। ওকে ফাইন, আমরা সরাসরি কোর্সে অ্যানালাইসিসে চলে গেছি, দেখো যে বুঝতে পারছো কিনা। দি ওয়ার্ড স্টিল ইজ ইউজড অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ ইন হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স। মানে এখানে আমরা 4টা বাক্য রয়েছে, এই 4টা বাক্যের মধ্যে কোন বাক্যে স্টিল শব্দটা অ্যাডজেক্টিভ হিসাবে আছে, এটা আমাদেরকে বের করতে হবে। ওকে, দেখি এখন। হি হার্ড এ শ্রিল ক্রাই ইন দি স্টিল অফ নাইট, তার মানে রাতের বেলা, হ্যাঁ। এটা হচ্ছে যে এরকম স্টিল অফ নাইট। লক্ষ্য করো, নাইট হচ্ছে এখানে নাউন, অফটা প্রেপোজিশন, স্টিলটা হচ্ছে নাউন, এনপিএন ট্রানজিস্টরের মতো, তাহলে স্টিলটা এখানে নাউন। ওকে, মাদার্স স্টিল দেয়ার বেবিস উইথ এ লুলিং সন, ঘুম পাড়ানি মাসি পিসি গল্প শোনায় না, ওইটা স্টিল দেয়ার বেবিস উইথ এ লুলিং সন, তাহলে স্টিল যেটা এটা ভার্ব। মসকিউটোস লে এগস ইন স্টিল ওয়াটার, ওয়াটারটা হচ্ছে নাউন, তার আগে স্টিলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কি বলতে? অ্যাডজেক্টিভ আছে। তারপর দেখি, হি ইজ স্টিল ইন আইডিয়ালনেস, এই স্টিলটা হচ্ছে একটা, ইজ স্টিল ইন আইডিয়ালনেস, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। এটা কি বলো? একটা অ্যাডভার্ব। তাহলে আমাকে বের করতে বলছে অ্যাডজেক্টিভ, তাহলে সি নাম্বারটা, মসকিউটোস লে এগস ইন স্টিল ওয়াটার, নাউনের আগে একটা বসলে এটা একটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। কি হয়ে যাবে বলো? অ্যাডজেক্টিভ। তাহলে 12 হচ্ছে সি, অ্যাডজেক্টিভ। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস ইউজেস দ্য ওয়ার্ড রাউন্ড অ্যাডজেক্টিভ, তার মানে 4টা বাক্যের মধ্যে রাউন্ড কোনটাতে অ্যাডজেক্টিভ হবে, এইটা। এবং মেডিকেল অ্যাডমিশন এই টাইপের কোশ্চেন্স মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, দেখো যে এটা কিভাবে হতে পারে। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইউজেস দ্য ওয়ার্ড রাউন্ড অ্যাডজেক্টিভ, কোনটাতে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার আছে। ওকে, দেখি আমরা। এ স্কোয়ার পেগিনে রাউন্ড হোল, এই যেখানে আর্টিকেলের পরে 2টা শব্দ, এই হোলটা হচ্ছে নাউন, তার আগে রাউন্ড হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে ফাইন। দি বয় প্লেড ওয়েল ইন দ্য ফার্স্ট রাউন্ড, এইখানে রাউন্ড যেটা রয়েছে এটা হচ্ছে নাউন। দে রাউন্ডেড, ভার্বের পাস্ট ফর্ম, এটা হচ্ছে ভার্ব। দে রাউন্ডেড দ্য টেম্পল সাইলেন্টলি, হ্যাঁ, সাইলেন্টলি টেম্পল হচ্ছে কি করছে? রাউন্ড করছে, মানে হচ্ছে যে পরিভ্রমণ করছে, মানে হচ্ছে বুঝতে পারছো তাওয়াফ করার মতো। অ্যাট লাস্ট হি কেম রাউন্ড, এই ভার্ব সম্বন্ধে তথ্য দিচ্ছে, রাউন্ডটা হচ্ছে অ্যাডভার্ব টু দেয়ার বিলিফ। তাহলে লক্ষ্য করো, রাউন্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, কোন বাক্যে? এ নাম্বারটা। বুঝতেছো প্রত্যেকটা উত্তর কেন হয় কেন হয় না, এটা কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবো। ওকে, প্রত্যেকটা কোশ্চেন আমরা এরকম করে ইনশাল্লাহ পড়বো। লক্ষ্য করো, এরপরে আমরা চলে যাই, দেখি শি ডিড ইট রাইট। আচ্ছা, দেখি এটা করতে পারো নাকি 15 নাম্বারটা, শি ডিড ইট রাইট। তাহলে লক্ষ্য করো যে এই যে রাইট শব্দটা আছে, এটা মূলত হচ্ছে ডিড, এই ভার্বকে সম্বন্ধে একটা তথ্য দিচ্ছে, তাহলে এই রাইটটা হচ্ছে অ্যাডভার্ব। কি হবে বলো? এই রাইটটা হচ্ছে অ্যাডভার্ব। এই রাইট শব্দটা কিন্তু আরো অনেক পার্টস অফ স্পিচ দিতে পারে, ঠিক আছে। যেমন আমি যদি বলি রাইট দ্য অ্যান্সার, তার মানে এই রাইটটা তখন ভার্ব। আমি যদি বলি ইট ইজ রাইট, এটা তখন হচ্ছে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, বুঝতে পারছো আমার কথা? তার মানে একই শব্দ ভিন্ন। ইউ হ্যাভ নো রাইট, ইউ হ্যাভ নো রাইট, এই রাইটটা তখন হচ্ছে নাউন। তার মানে একটা শব্দ দেখো কত পার্টস অফ স্পিচ হতে পারে, কতগুলো পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহার হতে পারে, ঠিক আছে। হ্যাঁ, দেখবা বই দাগানো ছাড়া কোনো কাজ হবে না অন্য জায়গায়, খালি টাকা তো দিয়ে আসছো, চান্স পাওয়ার পরে অবশ্য টাকা টুকা পাবা, ওদের কাছ থেকে টাকা, ক্রেস্ট, বিমানের টিকিট সব ফ্রি, ঠিক আছে। হ্যাঁ, ভর্তি হয়েছে, আজকে ফার্স্ট ক্লাস করছে ওইখানে, কালকে নাকি বই দাগানো পিডিএফ দিছে, আজকে রাসায়নিক পরিবর্তনের ক্লাস নিছে 2 ঘন্টা 30 মিনিট, কালকে অফ, পরশু আবার ক্লাস আছে। অ্যান্ড এটা কি হবে, ক্লাস আছে, অ্যান্ড আজকের ক্লাসের 50 মার্কের এক্সাম, আর জিকে প্লাস ইংলিশ ডেইলি রেকর্ডের ক্লাস দিয়ে বলছে। দেন ওকে আপনার শোনো, আমি তো সত্যিটা বলি, আমরা সবসময় সত্যিটা বলি, যে সবার আমরা যে কথাটা বলি, তোমার কি মাথার মধ্যে এই কমন সেন্সটা নাই? আমাদের কথার মতো কেউ বলে? সবাই বলে ওদের কাছে ভর্তি, আমরা কি বলি? আমাদের কাছে ভর্তি অন্য। আমরা বলি সারা বাংলাদেশে যেখানে সবচেয়ে ভালো পড়া সেখানে ভর্তি হোক, কোন জায়গায় সবচেয়ে বুঝায় পড়া সেখানে ভর্তি হোক, কোন জায়গায় সপ্তাহে 1075 নম্বরের পরীক্ষা সেখানে ভর্তি হোক, যে জায়গায় দিনে 3-4টা করে ক্লাস, বেশি ক্লাস সহজ করে বুঝাবে সেখানে ভর্তি হোক। তা তোমরা যে মূর্খ, তাহলে তো আর করার কিছু নাই। এই যে বিভিন্ন কোচিংয়ে যাচ্ছ না, এই তো আমরা তো বলছি কেবল আজকে থেকে তো শুরু, লাকি 7 আজকে থেকে শুরু, 15 তারিখ আস্তে আস্তে তুমি দেখবা তোমার যে কোচিংগুলো ভর্তি হয়েছো 70% স্টুডেন্ট নাই হয়ে যাবে এক সপ্তাহে, এক সপ্তাহে নাই। তারপরে কয়েকটা ব্যাচ মিলে একটা ব্যাচ করবে, এবং স্টুডেন্ট কবে যে আর সব কোচিং, আরে বাবা কোচিং মানে সিস্টেমটাই ওইটা। আমরা তো তোমাকে বলছি যেখানে পড়ো অনলাইন পড়ো, আস্তে আস্তে সব বুঝে ফেলবা ইনশাআল্লাহ। দেখিও তোমাকে আমি বললাম জিনিসটা ঠিক বুঝে ফেলবা,
ঠিক আছে স্যার? আর একটু ভালো করে ডিটেলস তো আরো কয়েকবার পড়াবো। আজকে তো এই যে ফার্স্ট ইংলিশ করছো না, আস্তে আস্তে সবগুলো জিনিস বুঝে ফেলবা। দেখো না কেন? আচ্ছা আস্তে আস্তে দেখো আগে। সে ডি রাইট ভার্ব সম্বন্ধে তথ্য হচ্ছে অ্যাডভার্ব। এইটা যেটা পড়াচ্ছে এটা হচ্ছে নাস্তা পড়া ইংলিশের। আবার ইংলিশ দিকে 2 দিন আবার সামারি ক্লাস তো এখন ইংলিশ দিকে পাওয়া নাই। প্রত্যেক দিন তো ইংলিশ দিকে আছে, প্রত্যেক দিন। আজকে তো ফার্স্ট শুরু, মানে প্রথম দিন প্রথম ক্লাস করতেছে আজকে ইংলিশের। আস্তে আস্তে দেখো যে ইনশাল্লাহ দেখিও যে কিরকম শিখো, দেখিও ইনশাল্লাহ। তাহলে এটা ভার্ব সম্বন্ধে তথ্য হচ্ছে, রাইটটা হচ্ছে অ্যাডভার্ব। আই ক্যান নট রাইট দ্য রং, ক্যান নট, কুড নট, এগুলো হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। এরপরে যে শব্দটা বসবে সেটা হয়ে যাবে একটা ভার্ব, এর রাইটটা হচ্ছে ভার্ব। আবার শুনো, শুধু নটের পরে যে শব্দটা বসে সেটা অ্যাডজেক্টিভ হয়, শুধু নট। কিন্তু তার আগে ডু নট, ডাজ নট, ডিড নট, ক্যান নট, উইল নট, ওগুলো কিছু থাকা যাবে না। যেমন আমি যে বলি হি ইজ নট রিচ, হি ইজ নট রিচ, এই রিচ শব্দটা কিন্তু অ্যাডজেক্টিভ। বুঝতেছো আমার কথা? একটু বুঝতে হবে ইংলিশ, মুখস্থ করে গেলে সম্ভব? হ্যাঁ ওকে, ঠিক আছে, এই জিনিসটা ভালো করে খেয়াল করবা। আচ্ছা তাহলে হচ্ছে এই ক্যান নটের পরে মূল ভার্ব হবে। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স হ্যাভিং দ্য ওয়ার্ড নিয়ার এস অ্যাডভার্ব, মানে কোন বাক্যে নিয়ার শব্দটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়েছে দেখি আমরা। দ্য টাইমস নিয়ার, লক্ষ্য করো। আগে জিনিসটা বোঝার চেষ্টা করতে হবে। আমি যেটা বলি সেটা আগে বুঝবা, তাহলে মাথায় ঢুকবে যে এটা আসলে আমরা কি বলছি। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা তাহলে দেখো দি টাইমস নিয়ার, তার মানে এটা কি? এটা তো হচ্ছে, তুমি লক্ষ্য করো, দ্য টাইমস হচ্ছে নিয়ার, এটা ভার্বের আকারেই বসছে, অন্য আর কিছুই দেখছি না। হিজ এ নিয়ার রিলেশন, ওকে। এটা কি আছে? হিজ এ নিয়ার রিলেশন, এই রিলেশনটা হচ্ছে নাউন, তার আগে নিয়ার, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। কিভাবে বলো? অ্যাডজেক্টিভ। কিভাবে বুঝলাম? দেখো, ডিটারমিনারের পরে দুইটা শব্দ, এই এ হচ্ছে একটা ডিটারমিনার, এ কি বলো একটা? আচ্ছা একটু স্লো পড়াবো, আচ্ছা স্লোই পড়াচ্ছি। এ হচ্ছে একটা ডিটারমিনার, ডিটারমিনার পরে দুইটা শব্দ থাকলে অ্যাডজেক্টিভ নাউন, তিনটা থাকলে অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। আচ্ছা আস্তেই বলি। ড্র নিয়ার ভার্ব সম্বন্ধে তথ্য দিচ্ছে, হ্যাঁ, এই ভার্ব সম্বন্ধে তথ্য দিলে এই নিয়ারটা হচ্ছে একটা অ্যাডভার্ব। কিভাবে বলো তো? অ্যাডভার্ব। দি স্কুল ইজ নিয়ার দ্য পোস্ট অফিস, দেখো এই যে দ্য পোস্ট অফিস, এটা নাউন ইকুইভ্যালেন্ট। নাউন ইকুইভ্যালেন্ট মানে একটা নাউন নাই, তার সাথে আরো আগে পিছে কিছু আছে, টোটালটা মিলে নাউন ইকুইভ্যালেন্ট, মানে নাউনের মতো কাজ করে। বুঝতে পারছো? ওকে। এই অফলাইনে কোনো ভালো টিচার পড়ায় না, আমি বললাম অফলাইনে কিসের আর ভালো টিচার? হাজার হাজার স্টুডেন্টকে তুমি অফলাইনে পড়াবে কেউ? যেইখানে পড়ো অনলাইন পড়ো, এখন যেইখানে অনলাইনে সবচেয়ে ভালো টিচার অনলাইনে পাবা। তাহলে এই যে দ্য পোস্ট অফিস, এটা হচ্ছে নাউন ইকুইভ্যালেন্ট, নাউন, এর আগে নিয়ার যেটা আছে এটা হচ্ছে অ্যাডভার্ব। আর কি বলে? এটা হচ্ছে প্রেপোজিশন, এটা হচ্ছে কি বলো? প্রেপোজিশন। তাহলে দেখো নিয়ার হচ্ছে অ্যাডভার্ব কোন জায়গায়? সি নাম্বারটা। তোমাদের আসলে মূর্খ, এটা হচ্ছে অভ্যাস খারাপ। হ্যাঁ, তাহলে পোস্ট অফিস হচ্ছে নাউন ইকুইভ্যালেন্ট। হ্যাঁ, এই জিনিসটা খুব ভালো করে মাথায় রাখবা, ঠিক আছে? ওকে, ভালো করে খেয়াল রাখবা। আচ্ছা, হোয়ার দ্য ওয়ার্ড নিয়ার ইজ ইউজড অ্যাজ প্রেপোজিশন, মানে কোন জায়গায় বাক্যে নিয়ারটা প্রেপোজিশন হিসাবে। লক্ষ্য করো, ড্র নিয়ার অ্যান্ড লিসন। ড্র হচ্ছে ভার্ব, এই যে নিয়ারটা হচ্ছে কি বলতো? অ্যাডভার্ব। এটা কি বলতো? অ্যাডভার্ব। মাই স্কুল ওয়াজ নিয়ার দ্য মস্ক, এই যে দ্য মস্ক হচ্ছে এই যে একটা নাউনের সাথে একটা অতিরিক্ত জিনিস যুক্ত হয়েছে, মিলে কি নাউন ইকুইভ্যালেন্ট, তার আগে কি থাকে? নিয়ারটা প্রেপোজিশন। এটা কি বলো? প্রেপোজিশন। দেখবি এখন আস্তে আস্তে কিছুই বুঝো না, তারপর উত্তর দিতে পারবা, এটা তো মজা। দেখো আগে, শি ইজ এ নিয়ার রিলেশন, এখানে এই যে এ আছে, এ হচ্ছে ডিটারমিনারের 5টা জিনিস নিয়ে ডিটারমিনার গঠিত, আর্টিকেল, পজেসিভ, নিউমেরালস, তারপর হচ্ছে ডেমনস্ট্রেটিভ, কোয়ান্টিফায়ার্স, আছে না? এখন লক্ষ্য করো, আর্টিকেলের পরে দুইটা শব্দ থাকলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, তার মানে এই নিয়ারটা অ্যাডজেক্টিভ। ডেথ নিয়ার্স উইথ দ্য প্যাসেজ অফ টাইম, এই নিয়ার্সটা হচ্ছে ভার্ব। এটা কি বলতো? ভার্ব। তাহলে আমাদের বের করতে বলছে কি? প্রেপোজিশন, তাহলে বি নাম্বারটা। এখন আর কমেন্টস দেখবো না, জাস্ট পড়ার ফ্লোতে যাইতে হবে। আচ্ছা, ইন হুইচ অফ দ্য ফলোইং লাইক হ্যাজ বিন ইউজড অ্যাজ এ প্রেপোজিশন, লাইকটা কোন বাক্যে প্রেপোজিশন হিসেবে ব্যবহার হচ্ছে? লক্ষ্য করো, হি লাইকস টু ইট ফিশ, এই লাইকসটা হচ্ছে ভার্ব। হি ক্লাইম্ব দ্য ট্রি লাইক এ ক্যাট, লক্ষ্য করো তো এই যে এ ক্যাট, এটা নাউন ইকুইভ্যালেন্ট না? ক্যাটটা হচ্ছে নাউন, তার আগে একটা আর্টিকেল মিলে নাউন ইকুইভ্যালেন্ট, তার আগে এটা থাকলে কি হবে বলো? প্রেপোজিশন। কি হবে বলো? প্রেপোজিশন। হি লাভস লাইক হিজ ফাদার ডাজ, লক্ষ্য করো, এই লাভস হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, কারণ এটার পাস্ট টেন্স পাস্ট পার্টিসিপল করা যাবে। হিজ ফাদার ডাস, লক্ষ্য করো, এই ডাসটা একটা ফাইনাইট ভার্ব, তার মানে দুই দিকে দুইটা ক্লজ, এই মাঝখানের লাইকটা হচ্ছে একটা কনজাংশন। ওকে, এরপরে কি আছে? লাইক মাইন্ডেড পিপল আর নেসেসারি ফর এ কোঅপারেটিভ, এই যে মাইন্ডেড পিপল, এই লাইকটা এখানে অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। কিসের মতো বলো তো? অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। তাহলে আমাদের বলছে লাইকটা কোন বাক্যে প্রেপোজিশন, তাহলে এটা বি নাম্বার উত্তর, কারণ নাউন বা নাউন ইকুইভ্যালেন্টের আগে বি। ওকে, আমার মনে হয় ইনশাআল্লাহ বুঝতে পারছেন। আচ্ছা, একজন বলছে ওয়াসিম, ও কি এটা? ওয়াসিমুজ্জামান সজীব, ঢাকা বিষয়ে খ কোচিং করবেন এখন স্যার, কি ক্যান্সেল করা যাবে? আচ্ছা, ভেরি নাইস কোশ্চেন্স ওয়াসিমুজ্জামান,
আমার যেহেতু কমেন্টসে পড়ছে আমি বলি, শোনো, যে কোনো স্টুডেন্টের কোর্স ফি রিফান্ডের অপশনটা আমরা বন্ধ রাখছি, এটা একদমই বন্ধ। তবে এখানে আমি একটা জিনিস বলি, তুমি যদি এরপরে যে কোনো কোর্স করো, তুমি একটা অ্যাপ্লিকেশন দিয়ে রাখবা, যদি যে কোনো কোর্স করো, যে কোনো কোর্স বলতে কীরকম, যে ভাইয়া আমি এরপরে বিসিএস করতে পারো আমাদের এখানে, আল্লাহ না করুক যদি কোনো কারণে আল্লাহ না করুক যদি মেডিকেল মিস হয়, আল্লাহ না করুক, তারপরে তুমি হচ্ছে ভার্সিটির কোর্স, সেখানে তোমার এই টাকাটা আমরা অ্যাডজাস্ট হিসাবে নিব, এইটা আমরা করবো এক। আর যদি তোমার এমন হয় যে ভাইয়া আমার টাকা পয়সার খুবই যে আমার ভাইয়া রিফান্ডের কোনো অপশন নেই, গিফট হিসাবে আমরা যদি মন চাই 3,000 কেন, তোমার 10,000 আমরা দিতে পারি, সেটা অন্য, কিন্তু রিফান্ডের অপশনে রাখা হয়নি, কারণ এইটার অপশনটাই রাখা হয়নি, একদম রিয়েলিটি। এটা হচ্ছে আমাদের হচ্ছে গোটাল যে একাডেমির ডিসিশন না শুধু, এটা হচ্ছে যে পুরা যে অ্যাসোসিয়েশনগুলো আছে যতগুলো প্রতিষ্ঠান সবগুলোর হচ্ছে এইটা রিফান্ড অপশনে। তার মধ্যে আমরা একটু এক্সট্রা চেষ্টা করছি যে ঠিক আছে, কেউ যদি কোনো কারণে হয় তাহলে তাকে অন্য কোর্সে আমরা হচ্ছে ওইটাকে কি করবো, ওইটাকে কি বলে অ্যাডজাস্ট করে দেওয়া। আর যদি এমন হয় যে ভাই ওই টাকা ছাড়া আমি চলতেই পারতেছি না, হইতে পারে না, সেই ক্ষেত্রে যদি কেউ বলে যে ভাই আমাকে দেন গার্ডিয়ান সহ, যে আমাকে অন্য রিফান্ড নাই, তখন আমরা তো খুশি হয়, তুমি দিছো 3,000, আমার দরকার হলে তোমাকে 10,000 দিতে পারি, সেটা অন্য, কিন্তু রিফান্ডের কোনো অপশন নেই। ঠিক আছে না, খ ইউনিটের কোনো ক্লাস এখন শুরু হয়নি, খ ইউনিটের তো হচ্ছে 15 তারিখ থেকে হবে, ওটার এক্সট্রা ক্লাস এখন শুরুই করিনি, করবো ইনশাল্লাহ, টেনশনের কারণ নাই, সবার আগে শেষ করবো ইনশাল্লাহ, কোনো টেনশন নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে বুঝতে পারছো, এইটা হলো ব্যাপার। মানে এই জন্য আমি বারবার বলি যে মানে ভর্তি হওয়ার আগে 10 বার চিন্তা করবা, ভালো ডিসিশন। তুমি এখন হয়তো মেডিকেলে আল্লাহর মধ্যে চান্স পেয়ে গেলে ওটার দরকারে নেই, কিন্তু মানে এইটা হচ্ছে নিয়ম, কারণ একজনকে যদি দেই তাহলে আরেকজন কবে ভাই ওক দিছে আমাকে দেন, এই জন্য অপশনটাই আমরা বাতিল। ঠিক আছে, এটা আবার মন খারাপ করবা না যে ভাই যে এটা অপশন যদি থাকতো তাহলে অবশ্যই পাইতাম, এটা একদম নিশ্চিত করে বলে দিলাম। স্যার মেডিকেল কোর্স করতেছি যদি না আসে, এখন যদি না আসলে দুইটা অপশন, কেউ যদি প্রাইভেট মেডিকেলে পড়ার টার্গেট থাকে তার জন্য এক চিন্তা, আর যদি কারো থাকে যে মেডিকেল না হলে অন্য জায়গায়, তাহলে তুমি এখন থেকে ভার্সিটি অল্প করে শোনো। আমরা যে স্টাইলে ভার্সিটি কোর্স রাখছি, এটা রাখছি কি কারণে জানো, এমন ব্যাকআপ হিসাবে রাখছি যাতে তোমার মেডিকেলের খুবই অল্প সময় দিয়ে তুমি যাতে কোর্সটা করতে পারো, ওইভাবে আমি রাখছি, এক্সট্রা কোনো পড়া না। আর যারা হচ্ছে যে মেডিকেল কোর্সে শুধু ভার্সিটি, সে ওইটা মানে আমি সিস্টেমটা সাজিয়েছি এমন ডাইনামিকভাবে যাতে একটা স্টুডেন্ট অসাধারণ কিছু করা যাবে। হ্যাঁ, শুধু খ ইউনিট যে কেউ করতে পারবে, ঠিক আছে, খ ইউনিট শুধু খ ইউনিট যে কেউ করতে পারবে, ঠিক আছে, বুঝতে পারছো আমার কথা। আর মেডিকেল না আসলে এই জন্য তো আমি বলি যে আগের থেকে ব্যাকআপ নিয়ে একটু রাখলে। আর একটা জিনিস শোনো, আমরা যে স্টাইলে রাখছি না, খ ইউনিটের কোর্স বাংলাদেশে কেউ আমাদের সাথে কেউ পারবে না, মেডিকেল তো অতুলনীয় ইনশাল্লাহ, খ ইউনিটে কেউ পারবে না। কারণ আমি তো বলছি আমি কোর্স, কারণ ইংলিশ সাধারণ জ্ঞান তা আমি পড়াবো ইনশাল্লাহ, আর বাংলা আমার যে ছোট ভাই পড়াবে ওই যে হিমু, ওটা তুমি দেখিও। আর সামারি ক্লাস তো দেখবাই, প্রত্যেকটা কোর্সে তো আমাদের সামারি আছে, তুমি দেখিও জিনিসটা কি হয়ে যায়। আমি তোমাকে বললাম তো শুরু হইলে তুমি কবা আরে বাবা জিনিসটা, আমি তোমাকে দেখলাম, আমার তাড়াহুড়া নাই তো না, শুধু ক ইউনিটে কেউ ভর্তি দিতে পারবে না, সায়েন্সের যারা আমাদের মেডিকেলের কোর্সে সে ক ইউনিটে ভর্তি দিতে পারবে, বাইরের স্টুডেন্ট ক ইউনিটে পারবে না, ওটা নিয়মে, কারণ আমাদের হিসাব আমরা জানি যে আমরা কি স্টাইলে সার্ভিসটা দিব। ঠিক আছে, ওকে। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ হ্যাভিং দ্য ওয়ার্ড লাইক এস অ্যাডজেক্টিভ, লাইক কোনটাতে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে দেখি আমরা। উই শ্যাল নট সিজ লাইক অ্যাগেন, লক্ষ্য করো এই জিনিসগুলো আগে বুঝতে হবে, না বুঝলেই কিন্তু খোচর মোচর হয়ে যাবে, দেখবা যে তখন মাথায় আসতেছে না। আচ্ছা দেখো, উই শ্যাল নট সিজ লাইক অ্যাগেন, পজিটিভের পরে নর্মালি থাকলে এটা নাউন হয়ে যায়, ঠিক না, পজিটিভের পরে নাউন। ওকে, এরপরে চিলড্রেন লাইক সুইটস, এটা হচ্ছে সাবজেক্টের পরে, এটা হচ্ছে ভার্ব। ওকে ফাইন। দে আর মেন অফ লাইক বিল্ড অ্যান্ড স্ট্যাচুর, একই ধরনের, এই যে বিল্ড অ্যান্ড স্ট্যাচুর এটা নাউন ইকুইভ্যালেন্টের মতো, তার আগে লাইকটা আছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে ফাইন। ডু নট টক লাইক দ্যাট, এটা হচ্ছে প্রেপোজিশনের মতো কাজ করছে, এই দ্যাটটা যেটা আছে এটা একটা নাউন ইকুইভ্যালেন্টের মতো কাজ করছে, তার আগে এটা হচ্ছে প্রেপোজিশন। বুঝতেছো, মাথায় আস্তে আস্তে ঢুকবে, কোনো টেনশনের কারণ নাই, যেভাবে বলছে আস্তে আস্তে দেখো ইনশাল্লাহ সব মাথায় ঢুকে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, ফিউ নো হোয়ার হি ইজ, লক্ষ্য করো হেয়ার ফিউ ইজ ইউজড অ্যাজ, ফিউ মানে আচ্ছা এটা খুব ইন্টারেস্টিং, এই যে ফিউ শব্দটা এটা দেখি বলতে পারো নাকি, ফিউ নো হোয়ার হি ইজ, 21 নম্বরটা। স্যার খ ইউনিটে কি স্যার সায়েন্সের সাবজেক্ট আছে, খ না ক, মানে বাংলায় লেখো তো এ বা বি, এই ক খ এটা আমি বুঝি না, তোমাদের বানান কে এসে কি খ বলছো না ক বলতেছো, এটা আসলে বুঝতে পারতেছি না। ঠিক আছে, এটা আসলে অনেক সময় তোমরা আগে কি বলতেছো সেটা আগে বলো, তাহলে আমি বলবো এখন ইনশাল্লাহ। আচ্ছা তুমি দেখো, ফিউ নো হোয়ার হি ইজ, 21 নম্বর। 20 নম্বরটা আরেকবার বুঝাই দেন। আচ্ছা 20 নম্বরটা এখনই বুঝাই দিব। হ্যাঁ, কালকে থেকে হচ্ছে যারা বই আগে পাইছো, আর কালকে থেকে হচ্ছে আবার বই পাঠানো শুরু হবে ইনশাল্লাহ, টেনশনের কোনো কারণ নেই।
এটা কি হয়েছে? আচ্ছা, ঢাকা ইউনিভার্সিটির এ ইউনিটের গ্রুপে এখনো কাউকে জয়েন করে, এটা আমাদের মেডিকেলের কোর্সের সাথে যারা নিচ্ছে তারা তো জয়েন করবে। কেবল তো আমরা শুরু করছি, 10টার মধ্যে ক্লাস শেষ করি। হ্যাঁ, 10টার মধ্যে তো করবো। আচ্ছা, আজকে আগে এটা আগে বলে দিই, 20 নম্বরটা আগে বুঝাই দিই, একটু সাধারণ জ্ঞানও পড়াইতে হবে। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স হ্যাভিং দ্য ওয়ার্ড লাইক অ্যাজ অ্যাডজেক্টিভ, এটাতে শেষ করবো। দাঁড়াও, উই শ্যাল নট সিজ লাইক অ্যাগেন। লক্ষ্য করো, এই যে হিজটা হচ্ছে একটা পজিটিভ, পজিটিভের পর একটা শব্দ থাকলে এটা হচ্ছে নাউন। চিলড্রেন লাইক, এটা হচ্ছে সাবজেক্ট, এই লাইকটা হচ্ছে ভার্ব। দে আর মেন অফ লাইক বিল্ড অ্যান্ড স্ট্যাচুর, বিল্ড অ্যান্ড স্ট্যাচুর মানে একই গড়ন একই ধরন, এটা হচ্ছে নাউন ইকুইভ্যালেন্ট। এই বিল্ডও নাউন, স্ট্যাচুরও নাউন, লাইকটা হচ্ছে তার আগে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ডু নট টক লাইক দ্যাট, এই লাইক শব্দটা, এই দ্যাট হচ্ছে নাউন ইকুইভ্যালেন্ট, তার সাথে যুক্ত করছে বাকি অংশ, এটা হচ্ছে প্রেপোজিশন। তাহলে এখানে প্রশ্ন বলছে লাইক হচ্ছে অ্যাডজেক্টিভ, তার হলে কোনটা হবে? সি নাম্বারটা হবে। ওকে, আমার মনে হয় ইনশাআল্লাহ বুঝতে পারছো। হ্যাঁ, আচ্ছা, ইংলিশ তাহলে আজকে এখানে আমরা এখন সাধারণ জ্ঞানে চলে যাব। আগে একটু শুরু করি। এগুলো হচ্ছে নাস্তা পড়া, ঠিক আছে? শোনো, সব টেকনিক দিয়ে বুঝাই দিব ইনশাআল্লাহ, কোনো টেনশনের কারণ নাই। তোমার হচ্ছে যে সাধারণ জ্ঞান আমি কিভাবে পড়াই দেখবা এখন, সব গল্প আর ঘটনা। গোটাল সংবিধান আছে না, গোটালটায় তোমাকে ক্লাসে মুখস্থ করাই দিব ইনশাআল্লাহ। যে ভাই এটা আপনি কি করছেন, আমার জন্য কিচ্ছু না, কারণ তোমাকে সহজ করে বুঝাই দিব, কিচ্ছু না। দেখো আগে তোমাকে কিভাবে, আমি তো পড়াবোই, তারপরে তুমি দেখো যে কীরকম। যেমন সকল অধিকার সমান, সবাই সমান অধিকার চায়। লাইলাতুল কদর আছে না, 1 রাতে 1000 রাত। আগেকার লোক বেশি দিন বাঁচত, ওরা বহু দিন নামাজ পড়ছে, বহু রোজা রাখছে, বহু সোয়াব। এই জন্য পরের লোক বেশি দিন তো এখন আমরা বাঁচি না, মাত্র হচ্ছে কত দেখা যায় 70, 80, 100, 150। আগেকার লোক বাঁচতে হচ্ছে 1000 বছর। তো ওরা সারা জীবনে যত নামাজ কালাম পড়ছে সমান সমান হইতে পারবা? এই জন্য আল্লাহ একটা স্পেশাল রাতের ব্যবস্থা করে দিল, লাইলাতুল কদর 27। তার মানে সবাই সমান হবে, এরকম। এই দেখো, সকল অধিকার সমান মানে সবাই সমান হবে, তাহলে 27 নাম্বার অনুচ্ছেদ, তাহলে এটা হচ্ছে 27। ঘটনা দিয়ে আমি বুঝাই দিব ইনশাআল্লাহ, তোমার টেনশনের কোনো কারণ নেই। এটা কি হবে বলো তো? 27। গোটালটা আমি বুঝাই দিব। আব্দুল্লাহ আবু সাইদ বলছে, আর কিভাবে কখন কি ক্লাস হচ্ছে বুঝতেছি না, বুঝতেছো না, তার মানে তুমি ক্লাস প্রথম থেকে দেখো না, এটা হচ্ছে সমস্যা। এটা হচ্ছে কমপ্লিমেন্টারি ক্লাস। কমপ্লিমেন্টারি ক্লাস মানে হচ্ছে এটা তোমার এক্সট্রা দিচ্ছি তোমাকে। তোমার ক্লাসের যে রুটিন আছে, রুটিনটা দেখছো না ভালো করে? 7 তারিখ ক্লাস, গতকালের ক্লাস, তাহলে আজকে তো 8 তারিখ, আজকে তো ভাই ক্লাস নেই, এক্সট্রা নিচ্ছি, মন চাচ্ছে, ভালো লাগতেছে এই জন্য পড়াচ্ছি। দুপুরে হচ্ছে যে তোমার হচ্ছে যে কোশ্চেন অ্যানালাইসিস করছি আমরা। এখন হচ্ছে রিভিশন ক্লাস, এখানে ইংলিশ সাধারণ জ্ঞানটা পড়াচ্ছি, কিছু কোশ্চেন্সও ধরবো। এইটা ক্লাস শেষ করার পরে আবার করবা, ঠিক আছে? বুঝতে পারছো? হ্যাঁ, এই যে কমেন্টসের এই জন্য, ঠিক আছে? ওকে, ফাইন, জিনিসটা বুঝতে পারছো আমি কি বলছি? তাহলে হচ্ছে যে ক্লাস রুটিনটা তো বোঝা খুবই সহজ জিনিস, যে কিভাবে। তার মানে ক্লাসগুলো না দেখলে তো তুমি বুঝবা না যে আমি কি বলছি। আচ্ছা, প্রজাতন্ত্র হবে গণতন্ত্র। দেখো, আমরা যে দেশের জন্য যে যুদ্ধ করলাম, সবাই যাতে কথা কইতে পারে, সবাই যাতে ঠিকভাবে মনের ভাব প্রকাশ করতে পারে, তার মানে কি আমাদের প্রথম চাওয়াটা কি ছিল? গণতন্ত্র। কি বলতো? গণতন্ত্র। আর তার সাথে আরেকটা জিনিস ছিল কি জানো? মানবাধিকার। মানবাধিকার। আমি সব এগুলো সংবিধান পড়াবা, কিন্তু ধরো যে হঠাৎ করেও আমি তোমার তথ্য মাথার মধ্যে ঢুকাই দিব ইনশাআল্লাহ। গণতন্ত্র এটা 1 নম্বর চাওয়া, মানবাধিকার 1 নম্বর চাওয়া, দুইটা এক পাশাপাশি থাকলে কত? 11। তাহলে গণতন্ত্র, প্রজাতন্ত্র হবে গণতন্ত্র, তাইলে যে গণতন্ত্র এবং মানবাধিকারের কথা 11 নম্বর অনুচ্ছেদ, এই যে 11। বুঝতেছ? মেডিকেল অ্যাডমিশনে এইবার সংবিধান থেকে বেশি প্রশ্ন আসবে, কারণ সংবিধানের উপর ভিত্তি করে যাতে দেশ নতুনভাবে চলে, নতুন করে সংবিধান দরকার হলে তৈরি হবে, এইটা সবচেয়ে গুরুত্ব পাবে। এই জন্য আমরা জানি এবার, ঠিক আছে? রিটেন এক্সাম নিব হচ্ছে ওয়েবসাইটে, আমাদের খুবই অসাধারণ ওয়েবসাইট আছে, সেখানে চমৎকারভাবে খাতা কেটে দেবে টিচাররা আমাদের, ঠিক আছে? দেখেও যে কি হয়। আচ্ছা, বাংলাদেশ সংবিধানের কোন ভাগে মৌলিক অধিকার? সংবিধানে 11টা চ্যাপ্টার আছে, একটা টিমে 11টা প্লেয়ার থাকে না, এরকম সংবিধানে 11টা চ্যাপ্টার আছে। তার মধ্যে 3rd চ্যাপ্টার, 3য় চ্যাপ্টারে মৌলিক অধিকারের কথা আছে। কোন চ্যাপ্টার বলো তো? 3য়। তার মানে 3rd চ্যাপ্টার, যেটা 2য় ভাগ, প্রথম ভাগ, চতুর্থ, 3য়, তাহলে 3য় ভাগে মৌলিক অধিকারের কথা বলা আছে। ওকে, এখানে কি বলছে? বাংলাদেশ সংবিধানের কত ধারা মৌলিক অধিকার বলবৎকরণ সম্পর্কে বলা হয়েছে। আচ্ছা, এইখানে তো তোমার মানে হচ্ছে যে নাই। আচ্ছা, তুমি কি জানো যে তখন কয় না যে ভাই কারফিউ 144 ধারা এই হলে মৌলিক অধিকার থাকবে না? তাইলে মৌলিক অধিকার বলবৎ সম্পর্কে বলা হয়েছে 1 বাদ দাও, খালি 44 নম্বর ধারায়। মনে রাখার বুদ্ধি। হ্যাঁ, 144 জারি হলে মৌলিক অধিকার নাই, কারফিউ। আর খালি 44 তাহলে মৌলিক অধিকার আছে। এই 1 তারিখ পেমেন্ট করছো, বলছে না যে আগামীকালকে যারা আগের, তারা তো বই পাইছো, আর কালকে থেকে তোমাদের বই পাঠাবে বলছে তো তোমাদের। হ্যাঁ, কালকে থেকে বই পাঠাবে, অবশ্যই পেয়ে যাবা ইনশাল্লাহ, ঠিক আছে? টেনশনের কারণ নেই। ওকে,
তাহলে সংবিধানের কত ধারা মৌলিক অধিকার বলবৎ করেন? 44 নম্বর ধারা, যদি এখানে অপশনগুলো এখানে দেখা যাচ্ছে না। আচ্ছা, বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম কোন তারিখে গণপরিষদে উত্থাপিত হয়েছে? খেয়াল রাখবা, দেশ স্বাধীন হয়েছে 71-এর কত? 16 ডিসেম্বর। তাহলে ডিসেম্বরের পরে তো জানুয়ারিতে বঙ্গবন্ধু আসলো, 10 জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন। তারপরে হচ্ছে সংসদে গিয়ে আস্তে আস্তে কাজ শুরু হইলো। তাই এটা খেয়াল রাখবা যে সংবিধান এই প্রথম যে চালু হয়েছে, চালু করা, যে কোনো জিনিস চালু করার জন্য আমরা কি করি? কয় না, এই ভাই ফ্যানটা চালু করতে অন কর, অন। ও দিয়ে একটা মাস আছে, যার নাম হচ্ছে অক্টোবর। কি নাম বলো তো? অক্টোবর। অক্টোবর। আর সংবিধানের ইংলিশ কি? দেখো আমার সাথে, কনস্টিটিউশন। কয়টা বর্ণ আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তার মানে হচ্ছে যা করছি এখনই মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ, প্রত্যেকটা স্টুডেন্টের মাথার মধ্যে রাখতে হবে। অন হয়েছে অক্টোবর মাসে 12 অক্টোবর 1972। এবং মজার ব্যাপার, কনস্টিটিউশনে 12টা মৌলিক বৈশিষ্ট্য আছে, এই যে 12টা বর্ণ আছে, তোমার ঘটনার সাথে মিলাই দিব ইনশাল্লাহ। এটা হচ্ছে আমাদের কাজ, ঠিক আছে? ঠিক আছে, পড়া দেখো যে কিভাবে পড়তে হয় ইনশাল্লাহ। আচ্ছা, শিক্ষার জন্য সাংবিধানিক অধিকার বাংলার সংবিধানে কত নাম্বার? আচ্ছা, মেয়েদের বিয়ের বয়স কত রে? মানে বৈধ বিয়ের সর্বনিম্ন সংবিধান অনুসারে, আর সংবিধান করছি এটা বিধি অনুযায়ী বিয়ে কত? বিয়ে কত বয়স সর্বনিম্ন? 18। তা আমরা চাই 18 বছরে যদি মেয়েদের বিয়ে হয়, তাহলে তার আগের বছর পর্যন্ত মেয়েদেরকে পড়াশোনায় ব্যস্ত রাখি, তাহলে কত? 17 বছর বয়স পর্যন্ত। শিক্ষার জন্য সাংবিধানিক অধিকার বাংলাদেশের সংবিধানের 17 নম্বর ধারায় আছে। কয় নম্বর ধারায় বলো তো? 17 নম্বর ধারায়। বুঝতেছো আমার কথা? মাথায় ঢুকতেছে কিভাবে পড়তে হবে? এই 100 নম্বরে একদম, এই ক্লাস শেষ করে হচ্ছে 150 পর্যন্ত এক্সাম দিবা। বুঝতেছো আমার কথা? দেখো যে আমরা কিভাবে পড়াই, ইনশাল্লাহ বুঝতে পারবা। বাংলাদেশের প্রথম হস্তলিখিত সংবিধান। আচ্ছা, এই যে লেখার ইংলিশ কিরে? যে কে কবে ভাই লেখার ইংলিশ তো রিটেন। রিটেন বানানে র আছে, রৌ হয়ে র আছে, লক্ষ্য করো। এই যে তাইলে প্রথম হস্তলিখিত লিখছে তো রিটেন রৌপ ভাই, আমাদের আব্দুর রৌপ, ইনি হচ্ছে হস্তলিখিত সংবিধানের মূল লেখক, রিটেন। বুঝতেছো? সব টেকনিক দিয়ে চলে আসবে ইনশাল্লাহ, টেনশনের কোনো কারণ নাই। শোনো, আমরা যে বিসিএস এর যে বাংলাটা, ওইটা তো তুমি পাবা না, বিসিএস এর জন্য তখন পাবা। পড়াশোনা বাংলা সাধারণ জ্ঞান, এলে কি এর মধ্যে আছেটা কি? সহজ জিনিস, যে কাউকে দেখা দিলে পাবে। কঠিন গুলো আমরা টার্গেট করি, বুঝতে পারছো? কঠিন জিনিস, সহজ গুলোর মধ্যে ফির কি আছে? একটু পরে দিবা, ক্লাস শেষ করে তারপরে দিবা। ধারা আর অনুচ্ছেদ, আসলে অনুচ্ছেদটাই ঠিক, ধারা আমরা বলি, ধারা অনুচ্ছেদ সেম জিনিসই। আর্টিকেল, এটা ইংলিশ কনস্টিটিউশনে, এখানে আর্টিকেল, ওইটাকে আমরা অনুচ্ছেদ বলি। ধারা আমরা বলি, আসলে মূলত ঠিক ব্যবহার হচ্ছে অনুচ্ছেদ, কিন্তু প্রশ্নের মধ্যেই দিয়ে রাখছে ধারা, এই জন্য আমরা বলি। বুঝতে পারছো আমার কথা? ওকে, এই জিনিসটা ভালো করে খেয়াল রাখবে। ওকে, এই জিনিসটা ভালো করে মাথায় রাখবে। আচ্ছা, বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্র, নারী, শিশু অনগ্রসর অগ্রগতির জন্য বিশেষ বিধান তৈরির ক্ষমতা পায়? ওর বাপ, বিশেষ বিধান না? শোনো আগে, এটার একটু বুদ্ধি আছে তোমার, খেয়াল রাখবা। তোমাকে আমি একটু বলি যে এইটা 28 নম্বর অনুচ্ছেদে আছে, কিন্তু দুই জায়গায় ডিস্টার্ব। একটা আছে 28-2 না 28-4। তা আমি তোমার একটা বুদ্ধি শিখে দিই। নারীর ইংলিশ কি? ফিমেল। ফিমেল এফ আছে না 4, তার মানে 28-4 বিশেষ, স্পেশাল। স্পেশাল হচ্ছে ফ্যাসিলিটি 28-4। আর যদি নারী পুরুষ সমান অংশগ্রহণ, তখন আবার 28-2 হবে। অংশ হইলে 28-2। আর যদি বলে বিশেষ বিধানে হচ্ছে ওই তৈরি করছে অনগ্রসর জাতির জন্য, তখন হচ্ছে 28-4। ঠিক আছে, 4, এটা খেয়াল রাখবা। আর কোটা হচ্ছে 28-2, হ্যাঁ 28 খ। ওকে, ভেরি ফাইন। সংবিধানের কোন অনুচ্ছেদ রাষ্ট্র গণজীবন সর্বোচ্চ নারী পুরুষ এই যে সমান অধিকার, এই যে পাইছে এবার দেখো, এই যে নারী পুরুষ সমান অধিকার, এইটা হইলে 28-2। বুঝতেছো আমার কথা? আজই বলে সবার জন্য সমান, তাহলে 27। দেখছো, এইগুলা মুখস্থ করা কঠিন না, আমি যেভাবে বুঝাই দেবো ইনশাল্লাহ মাথায় চলে আসবে। শেখ মুজিব সম্পর্কে কোনো প্রশ্ন আসতে পারে? আসতে পারে। দেখো লোকটা, যাই হোক, তোমরা দেশটা হয়েছে কি জানো, মানুষ একেবারে মানে আমার ইয়াতে একজনের ভালো থাকে, কিছু বৈশিষ্ট্য খারাপও থাকে। খারাপটাও বলবো, ভালোটাও বলবো, এইটা হচ্ছে ভালো। কিন্তু একজন কাকে একেবারে ওটা কি বলে, মানে একেবারে পূজা করার মতো, একেবারে গড লাইক, এটা ঠিক না। মানুষ তো, মানুষের কিছু ভালো থাকে, খারাপ থাকে। অসাধারণ স্পিচ দিতে পারতো, এটা কিন্তু সত্যি কথা। বঙ্গবন্ধুর মতো স্পিচ খুব কম জনে পারে, অন্যরকম। দেশ পরিচালনায় কি করছে এগুলা অন্য আলোচনার বিষয়, এটা নিয়ে আর কি বলবো, তোমরা আমার এখন জানো। আজ 28-2 নং হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এবার বাংলাদেশ সংবিধানের প্রথম সংশোধনের উদ্দেশ্য কি ছিল? যুদ্ধাপরাধীদের বিচার। 93,000 যে যুদ্ধাপরাধী ছিল তাদের বিচারের আয়োজন করা, এটা ছিল মোট। তাহলে বাংলাদেশ সংবিধানের প্রথম সংশোধনের উদ্দেশ্য কি ছিল? 93,000 যুদ্ধাপরাধীদের বিচার আয়োজন। ওকে, ফাইন।
সংবিধান কোন হচ্ছে রিট। রিট মানে কি জানো? মনে করো কেউ তোমার সাথে 2 নম্বরই করতেছে, তুমি সংবিধানের একটা অনুচ্ছেদ আছে, যে অনুচ্ছেদ বলে তুমি হাইকোর্টে যে তুমি হচ্ছে কি করতে পারো, তার ওইটার ব্যাপারে হচ্ছে যে একটা তুমি আপিল বলবো না, তুমি হচ্ছে যে ওই অভিযোগটা দায়ের করতে পারো, এটাকে বলে রিট করা। তো এটা 102। তুমি দেখো যেমন ধরো মেডিকেল অ্যাডমিশনে যারা সেকেন্ড টাইম কিন্তু মেডিকেল পরীক্ষা দিতে পারে, এইবার ওই যে ইমপ্রুভমেন্ট দিতে পারে, ইমপ্রুভমেন্ট স্টুডেন্টরা যদি রিট করে আর যদি বিচারক যদি বুদ্ধি মাথার মধ্যে থাকে তাহলে বলে দিবে যে এটা বাতিল করতেই হবে। বলে দিলাম, একটা বুদ্ধি শিখাই দিলাম তোমাদের। যারা এবার মেডিকেলে ইমপ্রুভমেন্ট দেবে তারা যদি মেডিকেলে ইমপ্রুভমেন্টের পরীক্ষা দিতে দেয় না, এটা নিয়ে যদি খালি রিড করে এটা বাতিল হয়ে যাবে, আই গ্যারান্টি ইট। বলে দিলাম, এই যে অন ক্যামেরা বলছি, একদম সত্যি কথা। এবং এটার ব্যাপারে আমরা একটা ভিডিও 2 বছর আগে দিয়েছিলাম যে এটা মোটেও ঠিক না, কিন্তু আগের তো বুঝতে পারছো বিচারকরাও তো হচ্ছে সব গাঁজাখোর ধান্দাবাজ 2 নাম্বার ছিল, মোস্ট অফ দ্য হচ্ছে যে জাজেস, এই কারণে হচ্ছে 2 নাম্বার এটা হয়েছে। এবং এখন ধরা পড়ছে তো অনেকজন, না জানো 2 নাম্বার। তো এখন ব্যাপারটা হচ্ছে যে ইমপ্রুভমেন্ট যারা, তাদের অবশ্যই পরীক্ষা দেওয়ার বৈধ অধিকার আছে। এটা জাস্ট একটা ফালতু নিয়ম করছিল, এটা হচ্ছে ব্যাপার। স্যার আমরা জানলে আপনি আবার বলেন প্লিজ, আপনি অনেক আচ্ছা আচ্ছা, তাহলে সঙ্গে কোন হচ্ছে 102, হ্যাঁ এটা হচ্ছে 11 হচ্ছে ডি হচ্ছে 102। ওকে ফাইন। আচ্ছা, বাংলাদেশ সংবিধানের মূলনীতি 4টা। মূলনীতি কয়টা? 4টা। কি কি এটা শুনবা? তোমাদের এটা অবশ্য আসবে না, এইটুকু আসলে এটা, ওইটা বিসিএস এ আছে। কিভাবে খেয়াল রাখবা দেখো, সমাজতন্ত্র, তারপরে যে জাতীয়তাবাদ, তারপরে হচ্ছে গণতন্ত্র, তারপর হচ্ছে ধর্মনিরপেক্ষতাবাদ। হ্যাঁ এটা। তা আমি খেয়াল রাখার জন্য বলি যে জাসদ দিয়ে খেয়াল রাখবা। জতে জাতীয়তাবাদ, দন্তের সাথে সমাজতন্ত্র, আর 3 নম্বর বর্ণ ক খ গ, গতে গণতন্ত্র, আর সবাই সবার ধর্ম পালন করবে, ধর্মনিরপেক্ষতাবাদ। যদি ধর্মনিরপেক্ষতার বহু রকম ব্যাখ্যা আছে সেটা আমরা দেখবো। ওকে ফাইন। তাহলে মূলনীতি কয়টা? 4টা, মোস্ট ইম্পর্টেন্ট। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয়েছে মুজিবনগর থেকে, তো নিশ্চয়ই জানো এটা যে মুজিবনগর থেকে হচ্ছে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয়েছে। বাংলাদেশের বীরত্ব সূচক উপাধিগুলোর মধ্যে কোনটির স্থান মর্যাদার দিক থেকে দ্বিতীয়? প্রথম হচ্ছে বীরশ্রেষ্ঠ, তারপরে বীর উত্তম, তারপরে কি বীর বিক্রম, তারপরে বীর প্রতীক। প্রত্যেকটা সংখ্যা বলে দিব, খুব সহজ। এটা বলছে মর্যাদার দিক থেকে দ্বিতীয়, তাহলে বীরশ্রেষ্ঠ, বীর বিক্রম, আর কি বলে বীর উত্তম। উত্তম হচ্ছে ওই যে 69-এর গণ অভ্যুত্থানের সাথে মিলে 68-69 জন আছে, বীর উত্তম। ঠিক আছে, এটা খেয়াল রাখবে, খুবই সহজ ভাই একদম। আচ্ছা, এরপরে দেখো নেটওয়ার্কের আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে দেখো বীর উত্তম, এই যে উত্তম 69, একজন কমছে, 2 জন কমছে, যাই হোক উত্তর অপশন দেখে করবো 68-69। ওই তোমাদের লেভেল ওইটা দিবে না একেবারে, যে বাদ দিছে, গেজেট হয়নি, হ্যান ত্যান, ওগুলো দেবে না। বীর বিক্রম, আচ্ছা আমি বলি কি জানো, বীর বিক্রম মনে রাখতে পারো তুমি এইরকম করে, যে বঙ্গবন্ধু ছিল ধরো বীর বিক্রম, কততে মারা গেছে? 75-এ, একজনই ছিল 175, তাহলে হচ্ছে বীর বিক্রম ছিল 175 জন। বঙ্গবন্ধু বীর বিক্রম, হ্যাঁ ওকে। আসলে মানে জাস্ট মনে রাখার জন্য। স্বাধীনতা যুদ্ধ অবদানের বীর প্রতীক সবচেয়ে বেশি পেয়েছে 426। এগুলো সবগুলো যোগ করলে টোটাল হয়ে যাবে, হ্যাঁ 426 এটা। ওকে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাব লাভ করে একমাত্র বিদেশি নাগরিক, সম্ভবত আমাদের তো খেয়াল আছে, উনি ডাচ ছিলেন না, ওডারল্যান্ড সম্ভবত, ঠিক না? এটাই হওয়ার কথা, ডাচ, হল্যান্ডের হওয়ার কথা। এই 18 নম্বরটা। আরে বাবা, এগুলো তো তোমরা মুখস্থ রাখার কথা, আমার তো কোনো মুখস্থ রাখার দরকার নাই, ঠিক না? হ্যাঁ, এগুলো হচ্ছে স্যার, হ্যাঁ ওই যে দেখো জিকে টপিক অলরেডি দেওয়া আছে, আর আমি তো লাইভে পড়াবো, আমি যেগুলো পড়াবো এগুলো ভালো করে পড়বা, ঠিক আছে? এখন থেকে তো লাইভে আমি পড়াবো, আর টপিকসও দেওয়াই আছে, দেখবা যে ইনশাল্লাহ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে ডাচ, হ্যাঁ ওকে ফাইন। একমাত্র বিদেশি নাগরিক ওডারল্যান্ড, এই তো ওডারল্যান্ড নামও তো এখানে দিচ্ছে, ওডারল্যান্ড হচ্ছে ডাচ, হল্যান্ড। ওকে। স্বাধীনতা যুদ্ধে বীরত্বের জন্য বীর প্রতীক একমাত্র বিদেশি নাগরিক, একই প্রশ্ন বারবার আসছে। এটা কি বলছে? মুক্তিযুদ্ধে বীর প্রতীক প্রাপ্ত একমাত্র বিদেশি ওডারল্যান্ড, হোল্যান্ডের না? দেখিও তাহলে এগুলো কি প্রশ্ন, একই রকম প্রশ্ন আসছে, সহজ, ইম্পর্টেন্ট। আচ্ছা, বিশ্বদের মধ্যে শহীদ হয়েছে প্রথম কে? বলো তোমরা, একটু বলো, তারপর আমি উত্তর দিই। হ্যাঁ ইনশাআল্লাহ, আমাদের বইয়ে যেভাবে আমরা জিকে দিয়েছি একদম টু দ্য পয়েন্ট।
এবং শুনো, সামনে সবগুলো জিনিস আমি বারবার বলি ভাই, আমরা দৈনিক কাজ করালো রেগুলার, কেউ পাবে না আমাদের সাথে ইনশাআল্লাহ। এবং আমি তো বলছি তুমি রেগুলার পড়ো, দেখো যে কী অবস্থা হয় তৈরি ইনশাআল্লাহ। আচ্ছা, যেটা দেওয়া আছে দেখে নিবা। আচ্ছা, বিশ্বেশ্বরদের মধ্যে প্রথম শহীদ হয়েছে কে একটু বলো দেখি। ওই যে মরছে যিনি, উনি একজন মুন্সি ছিল। হ্যাঁ, মুর্দাবাদ, মুর্দা মানে বুঝো তো মৃত, মুর্দা মুন্সি, তাহলে মুন্সি আব্দুর রব। হ্যাঁ, মুন্সি মানে হুজুর আমি জানি, কিন্তু এটা মনে রাখা যাবে, মুন্সি আব্দুর রব মরছে। হ্যাঁ, ঘটনা দিয়ে খেয়াল রাখতে হবে, না এলে খেয়াল রাখতে পারবা না। মোস্তফা কামাল কেন রে, মুন্সি আব্দুর রব না? শহীদ হয়েছে প্রথম কে, মুন্সি আব্দুর রব না মোস্তফা কামাল? এটা দেখে তো আবার আমার ভুল হইতে পারে রে, এটাই দিয়ে আমার খেয়াল আছে, মরছে মোস্তফা বা মুন্সি আব্দুর, আমার কিন্তু ভুল হইতে পারে। এটা দেখে নিও তোমরা, ঠিক আছে? এটা দেখে নিও, এটা কারণ এটা নিয়ে কনফিউশন আমারও ছিল। আমি এটা তোমরা দেখে নিও, মুন্সি মানে দিয়ে এটা আমার খেয়াল আছে, আর মোস্তফা মুন্সি আব্দুর রব মুশকিল হয়ে গেল। আচ্ছা, তোমরা দেখে নিও তো একটু, এটা একটু দেখিও। সুমাইয়া ইসরাত, তোমাদের যারা এগুলা কি মেইন ঠিক আইডি, নাহলে কিন্তু ক্লাস থেকে কয়েকদিন পরে করে দিবে। আচ্ছা ঠিক আছে, এটা দেখবো প্রথম শহীদ হয়েছে কে, দেখি আমি একটু লিখে রাখি। খুব সহজ প্রশ্ন, অনেক সময় আবার এই যে কিছু প্রশ্ন আছে যে খোসর মোসর, ঠিক আছে, আমি এই জন্য লিখেই রাখি, নাহলে এগুলার পরে দেখা হয় না, ওই স্ক্রিনশটগুলো চেক করা হয় না। প্রথম শহীদ, ঠিক আছে, এটা জাস্ট লিখে রাখলাম, আমরা দেখব। স্যারে শুধু বার্নার স্মার্ট বোর্ডে, ও এটা বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের দেহাবশেষ কোন দেশ থেকে বাংলাদেশে আনা হয়? এটা তো জানো, পাকিস্তান থেকে আনছে। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান, সিপাহী হামিদুর রহমান না? যে কেউ বলবে হ্যাঁ ভাইয়া সিপাহী হামিদুর রহমান, সেটাই হওয়ার কথা। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম শত্রুমুক্ত জেলার নাম যশোর। শোনো ভাইয়া, সাধারণ জ্ঞান কীভাবে পড়ায় সেটা আমরা তোমাকে দেখাবো, যে পড়ায় কেমনি সাধারণ জ্ঞান, এটা কোনো বিষয় সব মুখস্থ করাই দিব ইনশাআল্লাহ। স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ ভারত মিত্র বাহিনীর কাছে পাকিস্তান সেনাবাহিনী আত্মসমর্পণ করছে, তো এটা তো মানে কি কব, আর এটা তোমরা উত্তর দিবা, ঠিক আছে? তাহলে দেখো যে আমরা একটু যা শুরু করলাম, প্রত্যেক দিন পড়বো, টেনশনের কোনো কারণ নেই। চ্যাপ্টার ওয়াইজ জিকে আছে, চ্যাপ্টার ওয়াইজ জিকে সপ্তাহে 2 দিন থাকবে, মঙ্গলবার বৃহস্পতিবার, আর এমনিতে প্রত্যেকদিন তো থাকবেই জিকে ইংলিশ। চ্যাপ্টার ওয়াইজ হচ্ছে মঙ্গল এবং হচ্ছে বৃহস্পতিবার, ঠিক আছে? বুঝতে পারছো? স্যার এত লাইভ আটকে গেলে কিভাবে ক্লাস করা হবে? ইব্রাহিম কেন আটকে কই, আমি তো ক্লাস এখানে ঠিক আছে, তাহলে নেটওয়ার্কের সমস্যা আছে। চ্যাট জিপিটি বলে হচ্ছে রুহুল আমিন, চ্যাট জিপিটির তথ্য তাহলে মনে হয় ঠিক নাই। স্যার রুটিন দেওয়া হয়েছে কমান্ডো ব্যাচ, হ্যাঁ অবশ্যই। মাসুম বিল্লাহ, অবশ্যই মাসুম বিল্লাহকে অনেকদিন পর দেখলাম মনে হচ্ছে। হামিদুর রহমান, এই তোমরা 7 জন বীরশ্রেষ্ঠের পদবী, এগুলা ক্লাস 5-এর পড়া, ঠিক আছে? এগুলো যখন তুমি কাউকে জিজ্ঞেস করো, দেশ থেকে বাইর করে দিবে তোমাকে, ঠিক আছে? হ্যাঁ, সামারি রোডগুলো রেগুলার দিবা। স্যার আইসিসি ওআইসির সদস্য 74, তাই এগুলো আমরা রেগুলার পড়বো ইনশাল্লাহ। আচ্ছা না, ওআইসি ইয়ার সদস্য দেখছো, এখন আমার তো 74-75, এখন তো তোমার কথাতে আমার নিজের এখন 75 না 74 মাথা হয়ে যাচ্ছে। হ্যাঁ, নেটওয়ার্কে প্রবলেম। আচ্ছা কাল সকালে, আজকে রাতে 3টা এক্সাম দিয়ে দাও, 100 নম্বরের একটা বেসিক টেস্ট, আর 2টা হচ্ছে যে অ্যাক্টিভ টেস্ট দিয়ে দাও। কারণ কালকে আবার তোমার পরীক্ষা আছে কয়টা জানো? কালকে আবার পরীক্ষা আছে 250 নম্বরের পরীক্ষা আছে কালকে। আজকে 150 দাও, কালকে 250 আছে। আজকে 150 সহ গেলে 400 হয়ে যাবে না। আজকে রাতে এখনই শেষ করে দিচ্ছি ক্লাস, ঠিক আছে? আজকে আর ধরলাম না কিছু। আচ্ছা ঠিক আছে, আমির হামজা একদম সুন্দর করে দিছে। 18 এপ্রিল 1971 প্রথম শহীদ, এটা সিপাহী মোস্তফা কামাল, তিনি ভোলা জেলা। হ্যাঁ হইতে পারে, মোস্তফা হওয়ার সম্ভাবনা বেশি আছে, এটা আমারও, কারণ আমার খেয়াল ছিল, আমি আরেকটা রাখছিলাম, আমার চাচার নাম মোস্তফা আগে মারা গেছে, এইভাবে খেয়াল রাখছিলাম আমি, ঠিক আছে? কিন্তু মুন্সি দিয়ে এখন এটা মাথায় থাকা মুশকিল। স্যার সামারি আর বুক মার্কিং ক্লাসগুলো স্যার আগের দিন বিকেলের আগে দিলে ভালো হয়, রুটিন মিলানো কষ্ট। আচ্ছা ঠিক আছে, এটা কেবল তো শুরু, ইনশাআল্লাহ পেয়ে যাবা, সকালে পেয়ে যাবা, কোনো টেনশন করবা না, ঠান্ডা মাথায় পড়তে থাকে। এবং আমি তোমাকে বলছি না, এই কোর্সটা তুমি যে পাচ্ছ, এই যে বই সহ মাত্র 8,990, বই ছাড়া 5,900, এইটা না ভাই, এইটার কোর্স তুমি 3-4 লাখ টাকা দিয়েও পাবে না। আমি পড়াই দেখে তুমি পাচ্ছ। বাসায় যত মানে তুমি বাসায় যদি তুমি মাসে বললাম তো 1 লাখ টাকা করে খরচ করে কয়েকটা টিচার সেট করো, আমাদের অর্ধেকের অর্ধেক পড়াইতে পারবে না ইনশাল্লাহ, সত্যিটা বললাম। মেডিজিনিয়াসের পুরস্কারগুলো আজকে কয়েকজনকে পাঠিয়েছে, আর কালকে সবাইকে পাঠাবে। পাঠার পরে আমি তোমাদের ওই যে দেখাই দিব যে ঠিকানা, তোমাদের ফোন দিচ্ছে না মেডিজিনিয়াসের যারা
100 মার্কসের এক্সামটা কি স্যার কাল 12টার পরে দেওয়া যাবে? কালকে তোমার 250 নম্বরের পরীক্ষা আছে, আবার আজকে যদি তুমি এই 150 নম্বর পরীক্ষা মিস করো তাহলে 450 নম্বর পরীক্ষা দেওয়া লাগবে। হ্যাঁ, পরশুদিন কি বার? সোমবার, কাল মঙ্গলবার দিন অবশ্য কোনো ওই দিন পরীক্ষা আপাতত ওই দিন এই সপ্তাহে নাই, এই সপ্তাহে মঙ্গলবার আর সম্ভবত হচ্ছে ইয়ার দিন পরীক্ষা সম্ভবত নাই। হ্যাঁ, এইচএস 26-এর স্যার দৈনিক কতক্ষণ পড়া উচিত? সময়ের সাথে টাইম নয়, তোমার প্রত্যেকদিন কয়েকটা সিকিউ এমসিকিউ এগুলো নিয়ে পরে বলবো। আচ্ছা, ইংলিশে আমি রেগুলার তো পড়াবোই, আর কোন দিন কোন টপিক এটা অলরেডি কিন্তু তোমাদের মঙ্গলবার আর হচ্ছে যে বৃহস্পতিবার কোন টপিক এটা রুটিনের মধ্যে দেওয়া আছে। স্যার স্মার্ট বোর্ডের ফাংশন ঠিক হয়, স্মার্ট বোর্ডের ফাংশন কি হয়েছে ঈশ্বর শব্দ আমি জানি না। 100 মার্কের স্যার পরীক্ষা দিলাম। হ্যাঁ, আজকে 100 নম্বরে একটা, আর 2টা 25 নাম্বার করে, 2টা হচ্ছে যে 25 হচ্ছে আলাদা করে পরীক্ষা আছে। মেডিজিনিয়াসের পরীক্ষা খুব দ্রুত হবে, 10 তারিখের জায়গায় আমরা একটু 2-3 দিন পরেই নেব ইনশাআল্লাহ। সবাই আগে প্রথমটার পুরস্কারগুলো পাক, তারপরে কালকে কোন টপিকের দেখো তুমি, ওই যে রক্ত সঞ্চালন এবং হচ্ছে গুণগত রসায়ন এবং তার সাথে ইংলিশ সাধারণ জ্ঞান তো প্রত্যেকটাতে থাকবে। সময় শুরু হবে কয়টা থেকে পরীক্ষার? কোন পরীক্ষা? শোনো, সকাল 10টা থেকে রাত 11:55 পর্যন্ত পরীক্ষা দেওয়া যায়, তুমি যে কোনো সময় পরীক্ষা দিলেই হয়ে যাবে। হ্যাঁ, অ্যাক্টিভ টেস্টটা আজকে দিয়ে দিতে পারো। কোর্সে যে ছাড় দিছি, সামনে কোর্সের দাম বাড়বে, এর থেকে ছাড় যদি কেউ চায় ও কোর্সে বুঝে না। ফ্রি কোর্স অনেক জায়গায় আছে, আমাদের পেজে অনেকগুলো জিনিস ওইলা কর, অনেক ক্লাস আছে ফ্রি, ঠিক আছে? যেই কোর্স তোমার যেই সার্ভিস, তুমি অন্য জায়গায় কোচিং 18-20 হাজার টাকায় ভর্তি হয়েছো না, তাহলে সেই কোর্সের হিসাবে এটা হিসাব করলে তো 3 লাখ টাকা দিয়েও মিলাইতে পারবে না, বুঝতে পারছো? এক্সামটা না পড়ে দিছি, বেশ ভালো হয়নি না, ঠিক আছে, তারপর রেগুলার হচ্ছে করবা, ঠিক আছে? হ্যাঁ, ইনশাআল্লাহ ভালো আছি। তাহলে প্রত্যেকে ভালো করেছে। অ্যাক্টিভ টেস্ট কোথায়? এই সবগুলো পরীক্ষা আমির হামজা, আমাদেরই আবির হোসেন, আমাদের হচ্ছে ওয়েবসাইটে পরীক্ষা। মেডিজিনিয়াসের সিলেবাস, শর্ট সিলেবাসে সবগুলো চ্যাপ্টার ইংলিশ সাধারণ জ্ঞান সহ থাকবে, ওইখানে পরে লিখবা ফাহমিদা সুমাইয়া। জিকে টপিক রুটিনটা দেওয়া নাই স্যার। জিকে টপিক হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, আর ইংলিশ হচ্ছে পার্টস অফ স্পিচ, বাস এটা পড়তে থাকো, হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ, প্রত্যেকে ভালো থাকিও, থ্যাংক ইউ। ওকে, সব ওয়েবসাইটে পরীক্ষা দিবা, শেষ করছি, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।